ডাক্তার সাহেব, ওর কি সেন্স আছে? কিছু একটা আছে, তবে সেটা সেন্স না, সেটা লজেন্স। লজেন্স, where only common sense is missing. এক্সকিউজ মি, হোয়াট? ডিসক্লেমার: এই চ্যানেলের কোনো কন্টেন্টের পাইরেসির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি করবেন না, পাইরেসি করতে কাউকে উৎসাহিত করবেন না। লজেন্সের ইউটিউব চ্যানেলে অলৌকিকের আরও একটা এপিসোড নিয়ে আমি আপনাদের সাথে চলে এসেছি সৃষ্টি। আজকে আপনাদের থেকে পাওয়া বেশ কিছু ভয়ের ঘটনা আছে এবং ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং। এরকম ভয়ের ঘটনা কিংবা আপনার এলাকায় কিংবা আপনার জানা মতে কোনো ঐতিহাসিক কোনো ভয়ের ইতিহাস যদি থেকে থাকে বা ভয় পাওয়ার মতো অনেক এলাকাতে থেকে থাকে, যে হয়তো বা কোনো একটা বাড়ি বা কোনো একটা জায়গাকে নিয়ে বেশ কিছু প্রচলিত ঘটনা থাকে, যে সেই ঘটনাগুলো আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। সেই সঙ্গে পৃথিবীর যে কোনো আনরিজলভড মিস্ট্রি নিয়ে যদি আপনি শুনতে চান, সেগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমরা নিয়ে আসবো সেগুলো অলৌকিকের এপিসোডগুলোতে, এবং আপনার কাছ থেকে পাওয়া সেই ভয়ের ঘটনাগুলো কিংবা আপনার যে বের করা সেই ভয়ের উপাদানগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, সেগুলো আমরা পড়ে শোনাবো। এবং আপনাদের সেই ভয়ঙ্কর অনুভূতিগুলো এবং আপনাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো আমাদের অলৌকিকে যাত্রার সময়টুকুতে আমাদেরকে সেই ভয়ের রসদটা যোগাবে। আজকের ঘটনাগুলো যেগুলো বলছিলাম যে খুবই ইন্টারেস্টিং, আশা করি সবগুলো ঘটনাই আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা যদি আপনাদের যেই অভিজ্ঞতার কথাগুলো আমাদেরকে জানাতে চান, তাহলে আমাদেরকে ইমেইল করতে পারেন amraolokik@gmail.com এই ঠিকানায়। ব্ল্যাক ম্যাজিক শব্দটার সাথে আমরা সবাই বেশ পরিচিত, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তিটা আসলে কখন? আজকের এই ব্ল্যাক ম্যাজিককে আনার একটা প্রধান কারণ হচ্ছে আজকে আমাদের শুরুর যে ঘটনাগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক ম্যাজিক নিয়েই। ম্যাজিক বা মানুষের যেই একটা অদৃশ্য শক্তিকে কন্ট্রোল করার একটা চেষ্টা, এই অদৃশ্য শক্তি সম্পর্কে জানার একটা আগ্রহ, সেটা সেই আদিম যুগ থেকেই, সে মেসোপটেমিয়ান সভ্যতা থেকেই আমরা এক ধরনের শক্তির কথা জানতে পারি। সে সময় যারা চিকিৎসা করাতেন বা বিভিন্ন রোগ সারাতেন, তাদেরকে এ ধরনেরই ম্যাজিশিয়ান ভাবা হতো। একসময় আস্তে আস্তে সেই জায়গাটাতে ভালো এবং খারাপের একটা ব্যাপার আসা শুরু করলো, উদ্দেশ্যের ওপর সেটা ডিফাইন্ড হওয়া শুরু করলো, এবং সেই জায়গা থেকে ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি। আমরা জানি ইউরোপে এক সময় অসংখ্য মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, উইচ হিসেবে তাদেরকে ট্রিট করে ভাবা হতো তারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করে। এবং সেই ধারাবাহিকতায় আপনি দেখতে পারবেন আফ্রিকাতে, পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের ইন্ডিয়াতে অর্থাৎ এই ভারত মহাবর্ষে এই সব জায়গাগুলোতেও কিন্তু তার নিজ নিজ পদ্ধতিতে নিজ নিজ নামে এই ব্ল্যাক ম্যাজিকের উত্থান ঘটেছে। সেই আফ্রিকান ভুডো বা ক্যারিবিয়ানদের হুডু, আমাদের এখানে তন্ত্রমন্ত্র, এই সব কিছুই কিন্তু ঘুরে ফিরে সেই অদৃশ্য শক্তিটাকে ব্যবহার করার এক ধরনের চেষ্টা। যাই হোক, ব্ল্যাক ম্যাজিক থেকে আমরা আজকে আমাদের কথা শুরু করলাম। সো আমাদের শুরুর দিকে যে ঘটনাগুলো বলেছিলাম ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অলৌকিকের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুল ইসলাম। আজ যে ঘটনাটি বলবো সেটি আজ থেকে প্রায় 5 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। তখন ছুটির সময় আমি আমার কাজিন নুরুল আমিনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। নুরুল আমিন আর আমার বন্ধুত্ব ছিল খুব গভীর। আমরা যখনই দেখা করতাম প্রচুর মজা করতাম, কিন্তু ওইবার আমার সঙ্গে কি ঘটতে যাচ্ছিল সেটা কোনোভাবেই টের পাইনি আমি। নুরুল আমিনের বাড়িটা যে গলিতে ছিল, সেই গলিতে ঢোকার একটাই রাস্তা, সেটা পাশের গলি দিয়ে আসতো। সেখানে ছোট বড় অনেক বাড়ি ছিল। গলিটা সামনের দিকে গিয়ে বন্ধ হয়ে যেত। ওই গলিতে একটা বাড়ি ছিল, যেটা অন্য বাড়িগুলো থেকে আলাদা লাগতো দেখতে। আমি যখনই বাইরে যেতাম, আমার চোখ স্বাভাবিকভাবেই সেই বাড়িটার দিকে চলে যেত। সেই বাড়িটার সামনে কিছু প্রতিবন্ধী বাচ্চাও থাকতো। তারা আশেপাশের বাচ্চাদের খেলতে দেখত, কিন্তু কখনো নিজেরা তাদের সঙ্গে খেলতো না। ওই বাচ্চারা চুপচাপ গভীর চোখে নিজেদের চারপাশে খেলতে থাকা অন্য বাচ্চাদের দেখত। কখনো
আবার একে অপরের দিকে তাকিয়ে থাকত। ওরা 4 জন ছিল প্রতিবন্ধী। বয়সে খুব বেশি তফাৎ ছিল না, হয়তো 1-1.5 বছর বা 2 বছরের মতো ফারাক। কিন্তু ওরা সবাই ছিল একটু অবাক করার মতন। একটা বাচ্চার পা ছিল না, একটা বাচ্চার হাত কনুইয়ের নিচ থেকে ছিল না, আরেকজনের হাত পা পেছনের দিকে বাঁকানো ছিল, আর তাদের মধ্যে একজন ছিল অন্ধ। ওদের মধ্যে কয়েকটি ছেলে মেয়ে লাঠিতে ভর করে গলিতে দাঁড়িয়ে থাকত, কখনো পাথর তুলে ধরে দেখত। আমি ওই বাচ্চাগুলোর মুখে একটা অদ্ভুত ভয় দেখতে পেতাম। বাচ্চা যেই হোক না কেন, ধনী হোক বা গরিব, কালো হোক বা সাদা, বাচ্চারা তো নিষ্পাপ, ফেরেশতার মতো, দেখলে মায়া হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ওই বাচ্চাগুলো ছিল একটু আলাদা। ওদের দেখে মায়া লাগতো না, বরং ভয় আর আতঙ্ক কাজ করত। ওরা যে বাড়িটার কাছে দাঁড়িয়ে থাকতো সেটার অবস্থাও ছিল পুরনো আর ভাঙাচোরা। দরজার সামনে ময়লা মাখানো একটা মোটা চট পাতা থাকত। ওই বাড়িটা আর ওই বাচ্চাগুলো দুটোই যেন সমানভাবে অবহেলিত। প্রথমে আমার অদ্ভুত লাগতো, পরে নুরুল আমিনকে জিজ্ঞেস করে জানতে পারলাম ওদের পরিবারটা একেবারেই গরিব আর দুর্বল। ওদের কাছে হয়তো ঠিকঠাক খাবারও থাকতো না। আমরা সেখানে যাওয়ার কয়েকদিন পার হয়েছিল। আমরা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতাম। আমার চাচার একটা ওয়াটার পাম্প আর মাঠ ছিল, আমরা সেখানে গিয়েই বেশিরভাগ সময় কাটাতাম। সন্ধ্যায় ক্রিকেট খেলতাম। একদিন সন্ধ্যায় ওই গলির কাছ দিয়ে যাচ্ছিলাম। কাকতালীয়ভাবে তখন আমি একাই ছিলাম। নুরুল আমিন কোনো একটা কাজে ব্যস্ত ছিল। ফেরার সময় আমি আবার সেই গলিটা দিয়েই যাচ্ছিলাম। বাড়ি ফিরছিলাম, দেখতে পেলাম একটা বড় গাড়ি ওই বাড়িটার কাছে এসে থামল, আর একজন ধনী চেহারার মহিলা সে গাড়ি থেকে নামলেন। তিনি বাড়ির জানালায় ঝোলানো ময়লা পর্দাটা টিস্যু পেপার দিয়ে আলতো করে সরিয়ে ভেতরে ঢুকলেন। আমি খুব অবাক হলাম। এরকম একজন মহিলা, যার বাড়ি গাড়ি আর পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে তিনি যথেষ্ট ধনী, তার এই মহল্লায়, বিশেষ করে এই ভাঙা বাড়িটিতে কি দরকার? আমি একটু চিন্তিত মনে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ওইগুলির বাচ্চারা একে অন্যকে ইশারা করছিল, মাঝে মাঝে ওই মহিলাকে দেখছিল, আবার ওই বাড়িটার দিকে তাকাচ্ছিল। তাদের ইশারা দেখে মনে হচ্ছিল এটা তাদের জন্য নতুন কোনো ব্যাপার নয়, এর আগেও ওরা এমনটি দেখেছে। আমি যখন বাড়ি ফিরলাম, নুরুল আমিন তখন কাজ শেষ করে আমার জন্য অপেক্ষা করছিল। আজ আমি ওই বাড়িটা আর ওই বাচ্চাগুলোর ব্যাপারে নুরুল আমিনের কাছে কিছু জানতে চাইলাম। আর সুযোগ পেতেই নুরুল আমিনকে জিজ্ঞাসা করলাম ওই বাড়িটা কার, আর ওই বাচ্চাগুলো এমন অদ্ভুত কেন? সে আমার দিকে তাকিয়ে বলল, ভাই, ওই বাড়িটার দিকে এত ইন্টারেস্ট দেখাস না, যেতে আসতে চোখ তো পড়বেই। আমরা তো আর রাস্তা বদলাতে পারি না, চোখ সরাতেও পারি না। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, ওদের ব্যাপারে খুব বেশি ভাবার দরকার নেই। আমি বললাম, আমি কি ওদের কাছে গিয়েছি নাকি? কাছে যাবো তো বলিনি, এমনিতেই আমার শুরু থেকে সন্দেহ হচ্ছিল ওই বাড়িটা, ওই বাচ্চাগুলো। আজ আবার দেখলাম একটা বড় গাড়ি সেখানে থামলো। গাড়ি থেকে একটা ধনী মহিলা ওই বাড়িতে ঢুকলেন। ওই মহিলার সঙ্গে ওই বাড়িটার কি সম্পর্ক? নুরুল আমিন বলল, এটা নতুন কিছু না। আমি বললাম, তাহলে ওই মহিলাকে সাহায্য করতে গিয়েছিলেন? তাছাড়া আর কি কারণ থাকতে পারে? সে বলল, সাহায্য? তারপর সে আমার কাছে এসে বলল, না ভাই, তুই যেমন ভাবছিস মোটেও তেমন কিছু না, একদমই না। বোঝার চেষ্টা কর, ওখানে ভালো কিছু হয় না। ওই মহিলাও নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে ওখানে আসেননি। আমি বললাম, ভাই, ধাঁধা না করে সরাসরি বলো না কেন, সব কিছু এমন পেঁচানো কেন? তখন আমি স্পষ্ট বুঝতে পারছিলাম সে আমার প্রশ্নের উত্তর দিতে চাইছে না, সে কথা ঘোরাচ্ছিল। সে ওই বাড়ির ব্যাপারে আমার সঙ্গে কিছুই শেয়ার করতে চাচ্ছিল না। নুরুল আমিনের এলাকায় প্রায়শই বিদ্যুৎ চলে যায়। ওই রাতেও ঠিক তাই হলো। ইলেকট্রিসিটি চলে গেল, আইপিএস চালু হলো। নুরুল আমিন নামাজ পড়ছিল, আর আমি একটু ফ্রেশ এয়ার নিতে ছাদে গিয়েছিলাম। আমি ছাদে বসে আকাশের দিকে তাকাতে লাগলাম। চোখ ঘোরাতেই দেখতে পেলাম কাছে একটা ঘন গাছের ওপর কিছু একটা নড়ে উঠল। আমার নজর এখন সেখানেই আটকে গেল। আমি ভালো করে দেখলাম আসলে সেটা কি। চাঁদের আলো এতটাই ছিল যে আমি মোটামুটি আন্দাজ করতে পারছিলাম। একটু খেয়াল করতেই বুঝলাম গাছের ওপর একটা ছায়া, যেটা গাছের একটা ডালে বসেছিল, মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছিল, আবার সেই ডালেই বসে পড়েছিল। ওটা যখন দাঁড়াচ্ছিল তখন বেশ লম্বাই দেখাচ্ছিল। আমার জন্য সেটা ঠিকঠাক বুঝে ওঠা কঠিন হয়ে পড়ল। আসলে ওটা কিসের ছায়া? কারণ যতই দেখলাম বুঝতে পারলাম না
সেখানে আসলে কি ছিল। আমি ছাদের কিনারায় গিয়ে দেখলাম ওটা ঠিক পাশের গলির সেই বাড়িটা, যার পাশে একটা বড় গাছ আছে। আমি দেখছিলাম এমন সময় হঠাৎ একটা তীব্র বাতাস বয়ে গেল, যার মধ্যে ধুলো মাখা বাতাস ছিল। সেটা জোরে আমার শরীরের সঙ্গে লেগে গেল, আমার চোখে ধুলো ঢুকে গেল। কষ্টে আমি মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই বাতাসটা এমন ছিল যেন কেউ আমার দিকে ইচ্ছে করে ধুলো মাখা বাতাস ছুঁড়ে মারল। খুবই তীব্র ছিল সেই বাতাস, অথচ চারপাশে আর কোনো বাতাসের চিহ্নও ছিল না। আমার কেমন যেন ভয় করতে শুরু করলো। আমি হাতড়ে হাতড়ে পেছনে সরে এলাম। ছাদের ওপর পানিও ছিল না যে চোখ ধুয়ে নিব। চোখের মধ্যে তীব্র চুলকনি হচ্ছিল। খুব কষ্ট করে আমি রেলিং ধরেই নিচে নামলাম। উঠোনে নেমে পানি দিয়ে চোখ ধুতে শুরু করলাম, কিন্তু আমার কষ্ট কমছিল না। রাত, তার উপর আলোও ছিল না। আমি ওই সময় কাউকে এই ব্যাপারটা বলতে চাইনি। অনেক পানি ঢাললাম, তবু আমার চুলকানি আগের মতোই ছিল। ততক্ষণে নুরুল আমিনের নামাজ শেষ হয়েছে। ও আমার কাছে এসে বলল, চল ছাদে যাই। ও জানতো না আমি ওপর থেকে আসছি। আমি বললাম, না, এখন ঘুমাবো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম চোখে কিছু পড়েনি ঠিকই, কিন্তু চোখ দুটো এত লাল হয়ে আছে যেন রক্ত নেমে আসবে। 3 দিন ধরে চোখে ব্যথা হচ্ছিল। আমি বাড়ির বাইরে যাইনি, কিন্তু আমার মন বারবার সেই ছায়া, সেই গাছ আর সেই ধুলোমাখা বাতাসের ঘটনার দিকে ফিরে যাচ্ছিল। মাথা থেকে ব্যাপারটা ছেড়ে ফেলার চেষ্টা করলাম। কয়েকদিন পর বাড়ির বাইরে বের হলাম। নুরুল আমিন ক্লাসে গিয়েছিল। আমার চোখ পড়ল অদ্ভুত চেহারার একটা লোকের ওপর, যে প্রায় লাফিয়ে লাফিয়ে হাঁটছিল। ওই লোকটা গাঢ় বাদামি রঙের কুর্তা পাঞ্জাবি পরা ছিল, মুখটা চওড়া, বেঁটে খাটো, মাথাটা সামনের দিকে ঝুঁকে আর কাঁধ দুটো ভেতরের দিকে ঢোকানো, মুখে একটা ভয়াবহ গম্ভীর ভাব। সেই লোকটা বারবার চোখ ঘুরিয়ে গলির ডানে বাঁয়ে তাকাচ্ছিল। গলিতে তখন আর কেউ ছিল না। লোকটা খুব দ্রুত পায়ে হাঁটছিল। তার হাতে একটা কালো কাপড়ের থলে ছিল। থলেটা এমন জোরে ধরে রেখেছিল যেন হাত থেকে ছুটে না যায়। সে আতঙ্কে দ্রুত পা ফেলে সামনে এগোচ্ছিল। ওই লোকটার এই সন্দেহজনক চলাফেরা দেখে আমিও একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। আমার ধারণা তখনও তার নজর আমার উপর পড়েনি। তাকে দেখি আমি গাছের আড়ালে এমনভাবে লুকালাম যেন সে বুঝতেই না পারে গলিতে সে ছাড়া আর কেউ আছে। যখন সে গাছের পাশ দিয়ে গেল যেটার আড়ালে আমি লুকিয়েছিলাম, তখন একটা তীব্র গন্ধ পেলাম। গন্ধটা এত তীব্র ছিল যে, যদিও আমি এক খোলা আকাশের নিচে ছিলাম, আমার মাথা ফেটে যাচ্ছিল। আমি আমার ডান হাত নাকের ওপর চেপে ধরলাম। আমি ভাবতেও পারিনি কোনো মানুষের শরীর থেকে এত বাজে গন্ধ আসতে পারে। সে যখন ওখান থেকে এগোলো, আমি ওই লোকটার হাতে থাকা থলেটার দিকে মনোযোগ দিলাম। যেভাবে সে থলেটা কখনো ডান হাত থেকে বাম হাতে, আবার বাম হাত থেকে ডান হাতে নিচ্ছিল, তাতে মনে হচ্ছিল থলেটা অনেক ভারী আর তার তুলতে কষ্ট হচ্ছে। গন্ধটা নিশ্চয়ই ওই থলেটা থেকে আসছিল। নিশ্চিতভাবেই তাতে কোনো পচা জিনিস ছিল। গলির শেষের দিকে সে মোড় ঘুরে গেল। আমরা এমনিতে পথে ঘাটে হাজারো মানুষ দেখি, কিন্তু সবাইকে দেখে অবাক হই না। নিশ্চয়ই এমন কিছু ঘটে যা সাধারণ পরিস্থিতির থেকে আলাদা। আমার মাথা থেকে সেই দৃশ্যটা যাচ্ছিল না। আমার ভাবনাগুলো ওই ধাঁধার চট খুলতে ব্যস্ত ছিল। আমি ওই লোকটাকে দেখে তার চেহারার ভঙ্গিতে ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও আমি তার সঙ্গে কথা বলিনি আর সরাসরি মুখোমুখিও হইনি, কিন্তু লোকটা ছিল একদম আলাদা। তাকে ঘিরে কেমন একটা নেতিবাচক অনুভূতি হচ্ছিল। আমি যেই উদ্দেশ্যে বের হয়েছিলাম, বিশ্বাস করুন, সেই কাজের জন্য হলেও আমার আর সামনে এগোতে ইচ্ছে করল না। আমি ওখান থেকেই ফিরে এলাম। ভাবতে লাগলাম, এই এলাকায় অদ্ভুত অনেক কিছুই আছে যা মানুষকে ভয় পাইয়ে দেয়, অস্থির করে তোলে। দুপুর পর্যন্ত আমার মনটা সেই লোকটার দিকে, কখনো বা গাছের ওপরের সেই ছায়াটার দিকে চলে যাচ্ছিল। নুরুল আমিন যখন বাড়ি ফিরল, তখন আমাকে বলল, তোকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। সে বলল, ওই রাতেই তোকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু তুই তখন খুবই স্লিপি ছিলি। আজ ভেবেছিলাম তোকে রাতের ব্যাপারে জিজ্ঞেস করবই, কেন তোর চোখে ব্যথা করছিল, কিন্তু আজকে তো তোকে আগের চেয়েও বেশি অস্থির লাগছে। আমি বললাম, তোকে আর কি বলবো, তুই তো আমার আগের প্রশ্নগুলোরই ঠিকঠাক উত্তর দিসনি। এখন যা বলবো তার উত্তর দিবি না, তাহলে বলে লাভ কি? ও আমার কাছে এসে বলল, বলতো দেখেছিসটা কি? তারপর আমি তোকে সব বলছি। আমি ওকে
ওই রাতের ছায়ার ব্যাপারটা আর ওই অদ্ভুত লোকটার চেহারার ব্যাপারটা সব খুলে বললাম। সে সব মনোযোগ দিয়ে শুনল, অনেকক্ষণ মুখ নিচু করে থাকলো, তারপর বলল, আমাদের জন্য এসব ব্যাপার খুব সাধারণ হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে আমরা এসব দেখে আসছি, কিন্তু তোর জন্য এটা নতুন, আগে কখনো তোর এসব দেখার সুযোগ হয়নি, তাই তোর অদ্ভুত লাগছে। তারপর সে বলল, এই লোকটাকে তুই আজ দেখেছিস? ও এই প্রতিবন্ধী বাচ্চাগুলোর বাবা। অনেক বছর আগে এই লোকটা কাছের একটা এলাকায় ঘোরাঘুরি করত। সে ওখানে থাকতো না, আমরা তাকে চিনতাম না। পরে সে এই এলাকায় এসে ওই বাড়িটা কিনল। যখন আমরা জানতে পারলাম যে তার আসল বাড়ি কাছেরই এক বস্তিতে, তখন আমরা অবাক হয়েছিলাম। বস্তিতে থাকা একটা লোকের কাছে বাড়ি কেনার মতো এত টাকা কোত্থেকে এলো? সে এখানে আসার পর কারো সঙ্গেই কোনো প্রকার সম্পর্ক রাখত না, না সে কারো সঙ্গে দেখা করতো, না কথা বলতো। ঘরের দরজা সবসময় বন্ধ থাকতো। বেশিরভাগ সময় সে ঘরের ভেতরেই থাকতো। না মা, না বাবা, না বোন, না ভাই, একদম একা ছিল। যদি কখনো ঘর থেকে বের হতো, তাও হতো রাতে, যেন কেউ তাকে না দেখে। এটা একটা ছোট এলাকা, এখানে সবাই সবাইকে চেনে, সুখে দুঃখে সবাই সবার পাশে এসে দাঁড়ায়। এমন একটা জায়গায় এমন একটা মানুষ যাকে কেউ ঠিকঠাক চেনে না, যার সম্পর্কে কারো কিছু জানা নেই, সে তো সন্দেহজনক হবে। আমাদের এলাকার এক মুদির দোকানদার বলেছিল, ওই লোকটা নাকি রাতে দোকান বন্ধ করার সময় আসতো আর ডজন ডজন ডিম কিনে নিয়ে যেত। এখন তুই বল, একটা একা মানুষ 3-4 দিনে কত ডিম খেতে পারে, তাও এত গরমে? যাই হোক, তখন আর এমন কোনো বিশেষ কারণ ছিল না যে আমরা তার বিরুদ্ধে অভিযোগ করব বা তাকে কিছু জিজ্ঞেস করব, কিন্তু সবার মনে একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, ওই লোকটা আসলে কি করে। সেটা নিয়ে একটা ধারণা পাওয়া গেল কিছুদিন পর, যখন জানা গেল সে বিয়ে করেছে। আর তুই বিশ্বাস করবি না, আজ এতগুলো দিন কেটে গেছে তার বিয়ের, তার 4-4টে ছেলে মেয়ে হয়ে গেল, অথচ পাড়ার প্রতিবেশীর কেউ আজ পর্যন্ত তার বউয়ের মুখটাই দেখেনি। তার বিয়ের কিছুদিন পর থেকে আশেপাশের লোকেরা গভীর রাতে ওর বাড়ির থেকে চিৎকারের আওয়াজ পেতে শুরু করে। ওই চিৎকার এমন ছিল যেন কেউ কাউকে নিজের দিকে টানার জন্য বা আকৃষ্ট করার জন্য চিৎকার করছে। কারণ কেউ যদি কাউকে মারধর বা নির্যাতন করে, তার চিৎকার অন্যরকম হয়। সেই চিৎকার একটা কষ্ট থাকতো, কিন্তু এই চিৎকার ছিল অন্যরকম, খুব জোরে আর রহস্যময়। কিছু প্রতিবেশী ওর দরজায় গিয়েছিল খোঁজ নিতে যে আসলে কি ব্যাপার। তখন সে সোজা সাপটা মিথ্যা বলল, আপনাদের সবার ভুল বোঝাবুঝি হয়েছে, আমাদের বাড়ি থেকে এমন কোনো শব্দ বের হয় না। যাই হোক, ওই সময় পর্যন্ত মনে হচ্ছিল এই শব্দগুলো হয়তো তার স্ত্রীরই ছিল। কিন্তু যেদিন প্রতিবেশীরা ওনার দরজায় গিয়েছিল, পরের দিন থেকে আর কারও চিৎকারের আওয়াজ শোনা যায়নি। তারপর থেকে তার বাড়িতে লোকেদের আসা যাওয়া করতে দেখা গেছে। যারা ওর বাসায় আসতো তারাও এমনভাবে আসতো যে মুখ বা মাথার চুলও ঢাকা থাকতো, কেউ বুঝতো না কে আসছে আর কে যাচ্ছে। একবার অনেক রাতে আমাদের মহল্লার একটু এগিয়ে বাবা খায়ের মোহাম্মদ থাকেন। ওনার কাজ আশেপাশের গ্রামে, তিনি এখান থেকে জিনিসপত্র পাশের গ্রামে পাঠান আর ওখান থেকে কিছু জিনিস এনে এখানে বিক্রি করেন। বেশিরভাগ সময় তিনি যাত্রার মধ্যে থাকেন। এক রাতে বাস স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। রাত গভীর হয়ে গিয়েছিল, রাস্তা একদম শুনশান, না আছে মানুষ, না আছে সঙ্গী। তাছাড়া কবরস্থানের পাশের এলাকা দিয়ে সবাই এমনিতেই সাবধানে চলে, আর রাতে তো ওই জায়গায় কেউ যায় না, জায়গাটা একদম ফাঁকা থাকতো। বাবা খায়ের মোহাম্মদের কাছে সবসময় একটা ছোট্ট টর্চ থাকতো, কিন্তু সেই রাতে চাঁদের আলো এত বেশি ছিল যে বাবা খায়ের মোহাম্মদ আরাম করেই পথ চলছিলেন। তাই তিনি টর্চটা বন্ধ করে দিলেন। হঠাৎ করেই বাবা খায়ের মোহাম্মদ দেখতে পেলেন একটা লোক মুখে কাপড় বেঁধে কিছু জিনিসপত্র নিয়ে কবরস্থানেই ঢুকছে। তিনি তো অবাক হয়ে গেলেন, রাতের সময় এই সময় কে এমন সন্দেহজনক চেহারায় কবরস্থানে ঢুকলো। তিনি ওই লোকটার সাথে কিছুটা দূরত্ব রেখে পিছু পিছু গেলেন। দেখতে পেলেন সে কবরগুলোর পেছন দিয়ে গিয়ে একটা পুরনো কবরের ভেতর নেমে গেল। মনে হচ্ছিল যেন কেউ আগেই ওই কবর খুঁড়ে রেখেছে। বাবা খায়ের মোহাম্মদ বলেছিলেন, যখন তিনি ধীরে ধীরে কাছে গেলেন তখন বুঝতে পারলেন ওই লোকটা আর কেউ না, তাদেরই সেই নতুন প্রতিবেশী। কারণ তার কাঁধ আর সামনের দিকে ঝুঁকে থাকা গলা তার চেনার জন্য যথেষ্ট ছিল। বাবা খায়ের মোহাম্মদ সেখান থেকে সরে গেলেন, পাছে ওই লোক তাকে একা দেখে কোনো ক্ষতি করে ফেলে। এভাবেই সবার কাছে ব্যাপারটা ফাঁস হয়ে গেল যে ওই লোক জাদুটনা করে। সবাই সিদ্ধান্ত নিল তার সঙ্গে কথা বলা হবে আর তাকে পাড়া থেকে বের করে দেওয়া হবে, কারণ এতে তাদের এলাকারও বদনাম,
আর ভয় ছিল যে ওদের বাড়ির পরিবেশও খারাপ হয়ে যায়। আমাদের মহল্লায় এক চাচা আছেন, আরিফ চাচা। ও তো এইসব শুনে একদম রেগে গেলেন। যারা সবাই মিলে ওর বাড়িতে গিয়েছিল ওর সঙ্গে কথা বলতে, তাদের মধ্যে আরিফ চাচাই সবচেয়ে সামনে ছিল। ওই লোকটা বরাবরের মতোই কোনো অভিযোগ মেনে নিল না। উল্টো সবাইকে বলল যদি আরেকটু সময় ওর দরজার সামনে থাকে তবে সে পুলিশ ডেকে আনবে। মানে উল্টো চোর পুলিশকে ধমকাচ্ছে। এখন পরিষ্কার কথা, আমাদের কাছে তো কোনো প্রমাণই ছিল না যে আমরা দেখাতে পারি, তাই সবাই ওর বাড়ি থেকে ফিরে এলো। কারণ লোকটা যেভাবে জেদ ধরে বুক ফুলিয়ে সবার সামনে দাঁড়িয়েছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল ওর এক বিন্দুও ভয় নেই। ওর বাড়ি থেকে ফেরার পর আরিফ চাচা, যিনি সবার থেকে এগিয়েছিলেন, হঠাৎ করে প্যারালাইসিস অ্যাটাকে আক্রান্ত হলেন। তার শরীরের অর্ধেক অবশ হয়ে গেল আর কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। সবাই ভয় পেয়ে গেল। তারপর থেকে আর কেউ ওই লোকটাকে কিছু বলতো না, কারণ আরিফ চাচার অবস্থা সবার সামনে ছিল। ওই লোকটা যেন নীরবেই সবাইকে বলে দিল, যখন আমি কারো ব্যাপারে কিছু বলি না, তখন আমার ব্যাপারেও কেউ কিছু বলবে না। তাদের সব প্রশ্নের উত্তর তারা পেয়ে গিয়েছিল। এটা স্পষ্ট যে যারা খারাপ কাজ করে তারা কখনো সেটা স্বীকার করে না। এরপর সবাই নিজে থেকে ওর থেকে দূরে থাকতে শুরু করলো। কয়েকদিনের মধ্যেই দেয়ালে অন্য অনেক বিজ্ঞাপনের সঙ্গে আরও একটা কালো জাদুর বিজ্ঞাপনের পোস্টার দেখা গেল, যা কালো কালি দিয়ে লেখা ছিল। লোকজন ঠিকানা জিজ্ঞেস করতে করতে এখানে পৌঁছাতে লাগলো। পাড়ার লোকদের মুখ সে বন্ধ করে দিয়েছে। কেউ তাকে কিছু বলতে পারে না, না কেউ ওর ওপর হাত তুলতে পারত। আর এভাবেই এই কাহিনী চলতে থাকলো। তারপর ওই 4টা ছেলে মেয়ে হলো, কিন্তু সবাই প্রতিবন্ধী। আর তুই তো রাতে ওই বাচ্চাদের অবস্থা দেখিসনি। ওই বাচ্চারা বিশেষ কোনো রাতে, যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়, খুব অদ্ভুত আচরণ করে। ভীষণ ভয়াবহ সব আওয়াজ বের হয়। যখনই কেউ মন্দ কাজ করে তখন তার প্রভাব সবচেয়ে আগে পড়ে বাচ্চাদের উপর। ওরা সাধারণ বাচ্চা না, একটা বাচ্চা তো বোবা আর বধিরও। সে অনেক ডাক্তারের কাছে তার বাচ্চাদের দেখিয়েছে, কিন্তু কোনো উপকার হয়নি। এখনও সে কবরস্থানে যায়, মন্ত্রপাঠ করে। অনেক মানুষ তার কাছে আসে, আর সে মন্ত্রপাঠের মাধ্যমে সে মানুষের থেকে টাকা হাতিয়ে এই ঝুপড়ি থেকে উঠে এসে আমাদের মাঝে এই বাড়ি করেছে। যদি কখনো চোখ খুলে দেখিস, দেখবি ওই বাড়ির ভেতরটা ভয়াবহ। এই বাড়ি থেকে কখনো কখনো এত বাজে গন্ধ বের হয় যে আশেপাশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে। কখনো তার ছাদে মরা পাখির দেহ পাওয়া যায়, যা পাশের প্রতিবেশীরা দেখে। তার ব্যাগে যে দুর্গন্ধ আসছিল তা নিশ্চয়ই তার কোনো কাজের অংশ হবে, যেটা সে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জিন তার দখলে আছে। ওই যে রাতে তোকে গাছের ওপর ছায়া দেখিয়েছিল, ওটা অনেকেই আগে থেকেই দেখেছে। তোর কৌতূহল দেখে ওই দিন তোর ওপর ধুলো ময়লার বাতাস ছুঁড়ে মারা হয়েছিল। ওটা তোর জন্য একটা শাস্তি ছিল, যেন ভবিষ্যতে ওই বাড়ি থেকে আর চোখ তুলে না তাকাস। যারা মহল্লায় তার বিরুদ্ধে কিছু করতে গেছে, তাদের এমনই কোনো ক্ষতি হয় যে সবাই ভয়ে চুপ হয়ে যায়। এখন তুই বল, যে লোক এত খারাপ কাজ করে সে তো নিজের শক্তি দিয়ে বা জিন চালান দিয়ে যে কোনো কাজই করতে পারে। রোগ পাঠানো, ক্ষতি করা ওদের কাছে কিছুই না। কিন্তু তার নিজের বাড়ির অবস্থা দেখ, ছাদ চুইয়ে পানি পড়ছে ওই বাড়িটা। এরা ভাবে না যে অন্যের বাড়ি নষ্ট করলে নিজের বাড়িও বাঁচবে না, তবুও ওদের কিছুই হয় না। এসব খারাপ লোক কোনোদিন শিক্ষা নেয় না। বলতো, এত টাকা দিয়ে কি লাভ হলো? একটা সন্তানও তো স্বাভাবিক হলো না, এমন বাড়ির কি লাভ? আমি শ্বাস আটকে আমার কাজিনের সব কথা শুনছিলাম। ভাবতেও পারিনি আমাদের মধ্যেই এমন কালো জাদুর চর্চা করা লোক থাকতে পারে। আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলাম, কিন্তু ওই লোকগুলোর সাহসেরও বলিহারি। সবকিছু জানার পরেও তারা এখানে বাস করছে। নুরুল আমিন বলল, কি আর করা যাবে, যারা ভাড়ায় থাকে তারা চলে যায়, কিন্তু আমাদের মতো যাদের নিজেদের বাড়ি তারা কোথায় যাবে? নিজেদের বাড়ি ছেড়ে তো পালানো যায় না। আমি লাইফে প্রথমবার এসব শুনলাম। শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। প্রতিটা কথা আমার মনে ঘুরপাক খেতে লাগলো। এরপর থেকে আমি ছাদে যেতে বা বাইরে বের হতেও ভয় পেতাম, কারণ যেখানেই যাই না কেন ওই গলিটা দিয়েই তো যেতে হতো। আমি ফিরে আসার টিকিট কেটে ফেললাম আর ময়মনসিংহ ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। বিশ্বাস করুন, বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার সময় আমার চোখ মাটির দিকে ছিল। আমি ইচ্ছে করেই চোখ তুলে তাকাতে চাইনি। অনেকদিন সেসব কথা আমার মনের মধ্যে ঘুরত। তারপর আমি নিজের জীবনের ব্যস্ততায় ডুবে গেলাম। বাড়ি ফেরার কয়েকদিন পরই নুরুল আমিনের ফোন এলো। ও বলল, তোর জন্য একটা খবর আছে। আমি একটু অবাক হলাম, ভাবলাম ভালো খবর নাকি। সে বলল,
মনে আছে পরের গলির সেই কালো জাদুর ওস্তাদকে? আমি বললাম, হ্যাঁ, কেন? ওকে কিভাবে ভুলবো? নুরুল আমিন তখন বলল, খবর তেমন ভালো না। ওর বাড়িতে আগুন লেগেছিল, হঠাৎ করেই আগুন লাগে, আর ওর দুটো বাচ্চা ওই আগুনে ঝলসে গেছে। শুনেছি ওর নিজের কোনো কাজ বা জাদু উল্টো ওর উপরই পড়েছে। কিন্তু দেখ, কষ্টটা তুই বাচ্চাগুলোই পেল। আমি বললাম, এরপরও কি লোকটা থামেনি? সে বলল, বাদ দে ওসব কথা। এমন মানুষ নিজের আপন সন্তানেরও হতে পারে না। বাচ্চাদের পড়া ক্ষতে মাছি বসছে, আর সে নিজের কাজে ডুবে আছে। বিশ্বাস করুন, এইসব কথা শুনে আমার কি যে কষ্ট হচ্ছিল। ওই লোকটা কি পাষাণ হৃদয়ের ছিল। আর খারাপ পথ সবসময় বিপজ্জনক। কালো জাদু সম্পর্কের আসল পরিচয়টাই মুছে ফেলে। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। শুনে আসলাম আমাদের আজকের অলৌকিকের প্রথম ঘটনাটি। আর প্রতি পর্বেই আপনাদেরকে শোনানো হয় কিছু না কিছু অদ্ভুত রহস্যময় বা অলৌকিক ঘটনা। একটু ভাবুন তো, আপনার আশেপাশেই হয়তো এমন কিছু ঘটেছে যেটা কেউ জানে না। আপনার গ্রামে, শহরে বা এমনকি বিদেশ থেকেও কোনো পুরনো বাড়ির গোপন ইতিহাস, কোনো মানুষ যাকে আজও সবাই ভয় আর কৌতূহল মিশিয়ে স্মরণ করে, অথবা এমন কোনো অভিজ্ঞতা যা ব্যাখ্যা করা যায় না। আমরা জানতে চাই সেটি ঠিক কী ছিল। আপনার কাছে যদি এমন কোনো ঘটনা থাকে, নিজের দেখা, শোনা বা স্থানীয় প্রচলিত কোনো গল্প, আমাদের জানাতে ভুলবেন না। লিখে পাঠাতে পারেন আপনার নাম এবং ফোন নাম্বার সহ। আমাদেরকে ইমেইল করতে পারেন আমরা অলৌকিক@gmail.com এই অ্যাড্রেসে। সবচেয়ে ইন্টারেস্টিং গল্পগুলো আমরা বেছে নেব, আর আমাদের পরবর্তী এপিসোডগুলোতে ঠিক সেগুলোকেই শোনাবো আপনাদেরকে। তাই মনে রাখবেন, আপনার পাঠানো গল্প বা ঘটনাই হতে পারে আমাদের পরের রহস্যময় যাত্রার সূচনা। অলৌকিকে আপনি এখনই পাঠিয়ে দিন আপনার এলাকার অলৌকিক, অদ্ভুত বা প্রচলিত রহস্যের গল্প। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আমার নাম আসাদ। আজ যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার নিজের বোনের সঙ্গে ঘটেছে। অনেকেই আছেন যারা মনের ইচ্ছা পূরণের জন্য ছেলে সন্তান চান, কিন্তু আমাদের বাড়িতে আমার বাবা তার মনের ইচ্ছা পূরণের জন্য আমাদের বোনকে চেয়েছিলেন। কিন্তু এই ব্যাপারটা অনেকেই ঠিক মানতে পারত না। একটা একদম ভালো আর সুস্থ বাচ্চাকে জোর করে রোগী বানিয়ে দেওয়া হলো। আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল। দুজনে একেবারে পাগল প্রায় হয়ে একে অপরকে ভালোবাসতেন। এমন একটা গভীর ভালোবাসা যে সবাই একে অন্যকে তাদের উদাহরণ দিয়ে বলতো। একটু আমি আপনাদের আমার পরিবারের পটভূমিটা বলে নিই, যেন ঘটনাটা বোঝা আপনাদের জন্য সহজ হয়। আমার বাবা পড়াশোনায় ভালো, সচ্ছল পরিবার থেকে এসেছেন। অন্যদিকে আমার মায়ের পরিবার ছিল অত্যন্ত গরিব, যারা হয়তো খেতে পড়তে পারতেন ঠিকই, কিন্তু পড়াশোনা নিয়ে তাদের বিশেষ কোনো টান ছিল না, কারণ খরচ জোগানো সম্ভব ছিল না। এছাড়াও তাদের মধ্যে পুরনো রীতিনীতি আর যুগ যুগ ধরে চলমান নিয়মে ডুবে থাকা মানুষরা প্রায়ই শত্রুতার মনোভাব পোষণ করত, ব্যঙ্গ বিদ্রুপ করত, ঈর্ষান্বিতের মতো আচরণ করত। এই মানসিক রোগগুলো আমার মায়ের ফ্যামিলির মধ্যে ছিল। সবাই বলতো মেয়েরা পড়তে পারে না। নানির বাড়িতে জাস্ট ছেলেরাই মাত্র মেট্রিক পাস করেছে। ভাবতেই পারছেন, ওখানে মেয়েদের পড়াশোনার কথা ভাবাই যেত না। তবে আমার মায়ের ভাগ্য ছিল যে তার সুন্দর মুখ আমার বাবার মন ছুঁয়েছিল। দুই পরিবারই এই বিয়ের ঘোর বিরোধী ছিল, তবুও বাবা মায়ের সাথে বিয়েটা সেরেই ফেললেন। আমাদের দুই পরিবারের, অর্থাৎ নানি বাড়ি আর দাদা বাড়ির পক্ষ, দুই পক্ষ থেকেই এই বিয়েটা ছিল একদম আলাদা। তাই দাদা বাড়ির পক্ষে পড়াশোনা করা পরিবার হিসেবে নিজেদের প্রমাণ করতে চাইতো। তারা মুখে কিছু বলতো না, কিন্তু মায়ের প্রথম দিকে নিজের জায়গা করে নিতে অনেক কষ্ট হয়েছিল। তিনি খুব কঠিন সময় পার করেছিলেন। অন্যদিকে নানা বাড়ি থেকে অনেকেই ছিল যারা এই বিয়ের বিরোধিতা করতেন। যদিও মা খুব খুশি ছিলেন। আব্বু কখনোই জীবনে কোনো অভাব রাখেননি। আম্মুকে একটা আলাদা বাড়িতে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দাদা বাড়ি বা নানা বাড়ি থেকে কেউ না কেউ কিছু না কিছু এমন কথা বলেই বসতো যে আব্বু আর আম্মু দুজনেই ভীষণ কষ্ট পেতেন। আস্তে আস্তে আব্বু আর আম্মু আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ অনেকটাই কমিয়ে দিলেন। কিন্তু মানুষ তো কোনো অবস্থাতেই শান্তিতে থাকতে দেয় না। আম্মুর একের পর এক 3টি ছেলে হয়েছিল, আর 3জনেই পৃথিবীতে মাত্র কয়েকটা মুহূর্ত চোখ খুলে রাখার পর চিরতরে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। ডাক্তারদের মতে আম্মু সম্পূর্ণ সুস্থ ছিলেন। বাচ্চাদের অসুস্থভাবেই জন্ম হতো। কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা ছিল না, কিন্তু বাচ্চারা কেউই বাঁচত না। তারপর কেউ আব্বুকে বলল,
তোমার বউয়ের ওপর কালো জাদু হয়েছে, তোমাদের বাচ্চারা অবশ্যই জন্ম নেবে, শ্বাসও নেবে, কিন্তু বাঁচতে পারবে না। আব্বু আমাদের পুরো বাড়ি তন্ন তন্ন করে চেকে দেখলেন কোথাও কোনো তাবিজ লুকানো আছে কিনা, কিন্তু কিছুই তিনি পেলেন না। এরপর আব্বু একজন আলেমকে ডাকলেন। তিনি বললেন, এমন হতেই পারে না যে তোমার বাড়িতে তাবিজ লুকানো নেই। তাবিজ এমন জায়গায় থাকে যে যার প্রভাব সরাসরি তোমার বউয়ের ওপর পড়ে। তুমি তোমার ঘরটা ভালো করে পরিষ্কার করে নাও। আবার পুরো বাড়িটা ভালো করে পরিষ্কার করা হলো। শেষমেশ মায়ের বিছানার পায়ার ভেতর বাঁধা একটা তাবিজ উদ্ধার হলো। খাটের পায়ের সঙ্গে এই একই রঙের সুতো দিয়ে সেটা বেঁধে রাখা ছিল। মানে এই কাজটা অনেক ধৈর্য আর সময় নিয়ে করা। প্রথমে সেই তাবিজ আব্বু ওই আলেমকে দিয়েছিলেন। উনি দেখেই বললেন, হ্যাঁ, এটা সেই তাবিজ যার জন্য তোমাদের এই অবস্থা। তারপর তিনি সেটা মা আর আব্বুর সামনেই জ্বালিয়ে দিলেন। আম্মুকে ট্রিটমেন্ট হিসেবে অনেক কিছু খাওয়ানো হলো, ঘরটা পবিত্র করার নির্দেশ দেওয়া হলো, এবং তিনি বললেন, এই বিছানাটা তুমি বাড়ির বাইরে ফেলে দাও, যেটার সাথে এই তাবিজ লাগানো ছিল। এই বিছানাটা আর তোমার কোনো কাজে আসবে না। আব্বু অনেক জিজ্ঞাসা করলেন কারাই কাজ করতে পারে, কিন্তু কেউ কোনো নাম বলেনি। আমাদের বাড়িতে তেমন কেউ আসে না, শুধু আব্বু আম্মু আর দুজন কাজের মহিলা ছিল বাড়িতে। আব্বু তাদের দুজনকে সন্দেহ করেছিলেন, হয়তো তাদের মধ্যে একজনের হাত দিয়েই এই জঘন্য কাজ করানো হয়েছে। আব্বু তাদের অনেক জিজ্ঞাসা করলেন, কিন্তু তারা কিছুই বলল না। ওই কাজের মহিলারা আমাদের আঞ্চলিক এলাকা থেকেই এসেছিল, তাই আব্বু দুজনকে কাজ থেকে বের করে দিলেন। আম্মু সেই আলেমের পরামর্শ অনুযায়ী চলতে লাগলেন। বাড়িটা সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। দাদা দাদি আমাদের বাড়িতে পা রাখতেও চাইতেন না, আব্বু আম্মু যতই ডাকুন না কেন। এমনটা ছিল না যে সম্পর্ক একেবারেই শেষ হয়ে গেছে। আব্বু নিজেই আম্মুকে নিয়ে সেখানে যেতেন, আর একইভাবে আব্বু আম্মুকে তার মায়ের বাড়িতেও নিয়ে যেতেন। আম্মু চেষ্টা করতেন মায়ের বাড়িতে কম যেতে। ওখানকার সবার আচরণ আর সবার কটাক্ষপূর্ণ চোখ আম্মুকে খুব কষ্ট দিত। নিজেরই বাড়ি যেখানে মানুষগুলো আপনাকে অচেনা মনে করে, সেটা যে কত কষ্টের তা ভাষায় প্রকাশ করা যায় না। আম্মু সবসময় আব্বুর কাছে অভিযোগ করে বলতেন যে যখনই তিনি আত্মীয়দের সাথে দেখা করতে আসতেন, তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হতো, তার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ হয়ে যেত, আর তারপর এতটাই আতঙ্ক ছড়িয়ে পড়তো যে রাতেই জরুরি অবস্থা বুঝে তাকে হাসপাতালে নিতে হতো। তারপর সেই আলেমের পরামর্শে আম্মু সম্পূর্ণ বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলেন। তিনি আর কারো সাথে দেখাই করতেন না। মা যখন আবার প্রেগনেন্ট হলেন, তখন আব্বু রিলেটিভসদের সাথে দেখা করা বন্ধ করে দিলেন। এমনকি আম্মুর প্রেগনেন্সির খবরও কাউকে বললেন না। কারো কাছেই কোনো খবর ছিল না। কারো হাতে তৈরি ভালো খাবার খাওয়াও মায়ের জন্য সম্পূর্ণ নিষেধ ছিল। মা বলতেন যে কাজের লোকদেরই আমি বিশ্বাস করতে পারি না, তো বাইরে থেকে অন্য কারো ওপর কেমন করে বিশ্বাস করব, যখন বিষয়টা আমার বউয়ের স্বাস্থ্য আর আমার অনাগত সন্তানকে নিয়ে। কখনো মার শরীর খারাপ হলে আব্বু নিজেই তার জন্য রান্না করতেন। একবার এই খবর আমার দাদাবাড়ির লোকজনের কাছে পৌঁছালো যে আব্বু যেভাবেই হোক মায়ের সেবা করেন। বড় বড় গলায় এই ব্যাপারে আব্বুর নামে অনেক ঠাট্টা মশকরা করা হয়েছে, কিন্তু আব্বু সেসব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন। আর তারপর আমার জন্ম হলো। এবার আব্বুর আর আম্মুর জীবনে সন্তান এলো। এই খুশিতে আমি যখন 1.5 মাসের হয়ে গিয়েছিলাম, তখন আব্বু মিষ্টি নিয়ে নানা বাড়ি আর দাদা বাড়িতে গেলেন। কিন্তু দুই পক্ষ থেকেই শুধু শীতল সাড়া মিলল। আব্বু এমন একটা বৈরী পরিস্থিতিতে নিজের সন্তানকে রাখতে চাননি। আমরা তাই শহরে চলে আসলাম। আব্বু সবসময় মেয়েদের খুব পছন্দ করতেন। তিনি চাইতেন তার মেয়ের কণ্ঠস্বর যেন পুরো বাড়িতে শোনা যায়। দিন রাত নিজেও দোয়া করতেন, আর আমার ছোট হাত তুলে আমাকে দিয়ে বলতেন, দোয়া করো আল্লাহ যেন সুন্দর আর সুস্থ একটা বোন দান করেন। আর আমি আমার ছোট ছোট ঠোঁট কাঁপিয়ে আমিন বলতাম। আর সত্যি আল্লাহ আমাদের দোয়া শুনে নিলেন। আমার বোন যখন জন্ম নিল, তখন আমার বাড়িতে যেন সত্যিকারের ঈদের আনন্দ নেমে এলো। খুশির বন্যা বয়ে গিয়েছিল। আব্বু আর আম্মু একে অপরের দিকে তাকাতেন আর বলতেন, আল্লাহ আমাদের কথা শুনেছেন। কিন্তু একটা ভুল হলো, আব্বু নিজের এই খুশিটা লুকাতে পারেননি। তিনি নিজের এলাকায় গিয়েছিলেন, গরু জবাই করে বিশাল বড় হাঁড়িতে রান্না করেছিলেন, সব খাবার মানুষের মাঝে ভাগ করে দিয়েছিলেন, মসজিদের খাদেমদের হাতে টাকা দিয়েছিলেন। সবাই বলতেন, তোমার খুশি এমন যে আমরা আজ পর্যন্ত মেয়ের জন্মে কোনো বাবার মুখে এত খুশি হতে দেখিনি। 6টা বছর কিভাবে যে পার হয়ে গেল তা বুঝতেই পারিনি। কিন্তু আমার বোনের মধ্যে কিছু একটা অদ্ভুত ব্যাপার ছিল। একটা তো হলো, ও যখন একটু বড় হলো, তখন কাঁদতে কাঁদতে চোখগুলো এমনভাবে উপরের দিকে উল্টে নিত যে শুধু চোখের সাদা অংশটাই দেখা যেত। আর আমি ওকে ওইভাবে দেখলে খুব ভয় পেতাম, কাঁদতাম। আরেকটা অদ্ভুত ব্যাপার ছিল, ওর শরীরটা ভারী করে ফেলা, এমনভাবে যেন একদম আরাম করে সে বসে আছে। কোনো কিছু চাইলে
যদি সেটা দিতে সামান্য দেরি হতো বা না করা হতো, ও নিজের শরীরটা এমন ভারী করে বসে থাকতো যে বাবা আর মা দুজন মিলেও তাকে উঠাতে পারতো না। এই দুটা ব্যাপার মোটেও সহজ বা স্বাভাবিক ছিল না। ওর সব আই টেস্ট, চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সব ঠিকঠাক ছিল। আমার বোন যত বড় হচ্ছিল তত তার কিছু নতুন নতুন অভ্যাস বাড়ছিল, যা আব্বু আর আম্মুকে ভীষণ ভয় দেখাতো। একটা তো ছিল ওর ওজন হঠাৎ করে অনেক বেড়ে যাওয়া, আর একটা জিনিস যে কোনো সাধারণ মানুষকে ভয়ে দিশেহারা করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, সেটা হলো সে তার পুরো শরীরটাই অদ্ভুতভাবে মোচড়াতে পারত। দেখলে মনে হতো যেন তার শরীরে কোনো মেরুদণ্ডই নেই, আর তারপর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সে আবার সম্পূর্ণ সুস্থ আর স্বাভাবিক হয়ে যেত। আব্বু এসব নিজের চোখে দেখলে খুবই চিন্তিত হয়ে যেতেন, কিন্তু ডাক্তারদের মধ্যে তার হাড় অন্য সব সাধারণ মানুষের মতোই শক্তপোক্ত ছিল। আর একটা কথা যা খুবই আশ্চর্যের বিষয় ছিল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার সময় তাকে বলতেন, তোমার শরীরটা টুইস্ট করো, একটু মোচড়াও দেখি, কিন্তু সে তখন যতই চেষ্টা করতে পারতো না। এমনকি সে দাঁড়িয়ে স্বাভাবিক কায়দায় ঝুঁকে নিজের পা পর্যন্ত ছুঁতে পারত না। এসব ঘটনায় পরিষ্কার ইঙ্গিত দিচ্ছিল যে সমস্যাটা হয়তো মেডিকেল বা শারীরিক নয়। যে আলেম সেবার আমাদের বাড়ি এসেছিলেন তিনি ততদিনে চলে গিয়েছেন, আর আপু ভয় পেতেন যে হয়তো এই সব কিছুর সঙ্গে মায়ের উপর ঘটে যাওয়া সেই ঘটনার কোনো যোগসূত্র আছে। আমার বোন স্কুলেও অন্য বাচ্চাদের থেকে আলাদা ছিল। লেখার সময় বসলে তো লিখতেই থাকতো, থামতো না। টিচাররা রিডিং পড়তে বললে সে রিডিং পড়তে শুরু করতো আর থামার নামই নিত না। একটা বাচ্চা অন্যদের থেকে এতটা আলাদা হওয়াটাও তো একটা ঝুঁকির ব্যাপার। কখনো অন্য বাচ্চারা তাকে দেখে ভয় পেত, আবার কখনো বা তারা ঠাট্টা মশকরা করত। শিক্ষকরা বলেছিলেন ওকে স্পেশাল স্কুলে ভর্তি করান, কিন্তু আব্বু কখনো চাননি যে তার মেয়ে স্পেশাল স্কুলে যাক, অথচ তার সত্যি কোনো মানসিক সমস্যা ছিল না। তারপর কেউ একজন বললেন ওর মধ্যে অনেক বেশি অস্বাভাবিক এনার্জি আছে, সেই এনার্জি তার শরীর থেকে মুক্ত হওয়াটা খুবই জরুরি। ওকে মাটির কাছাকাছি রাখুন, কাঁচা মাটির ওপর ঘুমাতে দিন, মাটির ফ্লোর মানে কাঁচা মাটিতে ওকে বেশি করে হাঁটান। ওর পা আর শরীরের সঙ্গে মাটির সরাসরি যোগাযোগ খুব দরকার, যেন ওর শরীরের অতিরিক্ত শক্তি মাটি নিজে শুষে নিতে পারে। আর তার পাশাপাশি কিছু দোয়া দরুদ পড়তে দিয়েছিলেন। আপু তাড়াতাড়ি আম্মুকে প্যাকিং করার কথা বললেন, কারণ শহরের এসব কিছু করা সম্ভব ছিল না। এখানে তো সব বাসার মেঝেতেই টাইলস। এটা সম্ভব ছিল শুধু আমাদের নিজেদের এলাকাতে, যেখানে আব্বুর একটা নিজের বাড়ি ছিল, সেখানে কাঁচা মেঝে ছিল। গ্রাম্য পরিবেশ তো এমনিতেই প্রকৃতির অনেক বেশি কাছাকাছি থাকে। আব্বু আর আম্মু যাওয়ার প্রস্তুতি নিলেন, কিন্তু ঠিক এর মাঝখানে আমার বোনের অবস্থা এতটা খারাপ হয়ে গেল যে সে একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তার বমির সাথে সাথে পেটে তীব্র ব্যথা হচ্ছিল, কিন্তু সব টেস্টের রিপোর্ট ক্লিয়ার আসছিল, কোথাও কোনো সমস্যার ক্লু পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। ডাক্তাররা কিছুই ডায়াগনোসিস করতে পারছিলেন না। ব্যাপারটা ক্রমশই খুবই গম্ভীর হয়ে উঠেছিল। যখনই আমরা বারবার বের হতে গিয়েছি তখনই নানা সমস্যার মুখে পড়লাম। কখনো গাড়ির ছোটোখাটো দুর্ঘটনা, কখনো বাবার আকস্মিক অসুস্থতা, মানে একটার পর একটা বাধা আসছিল। তারপর বাবাকে যিনি পরামর্শ দিয়েছিলেন, আব্বু তাকে সব কিছু খুলে বলেন। তিনি শুনে বললেন, কোনো একটা অশুভ শক্তি তোমাদের ওখানে যাওয়া থেকে বিরত রাখছে। আসলে আমার বোনের অবস্থা থেকে মনে হচ্ছিল যেন সে কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারছে না। তার ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল, যেন যদি সে সেই অশুভ শক্তি সম্পর্কে কাউকে কিছু বলতো তাহলে তার উপর প্রতিশোধ নেওয়া হতো, বা এমন কেউ ছিল যে তাকে সবকিছু বলা থেকে জোর করে বাধা দিচ্ছিল। তারপর সেই স্যারের মাধ্যমে আব্বু একজনের খোঁজ পেলেন, আর এটাই ছিল প্রথমবার যখন আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে আমার বোনের জন্মের পর থেকেই কালো জাদু করা হয়েছিল। আর এই সব কিছুর সম্পর্ক ছিল মায়ের ওপর করা সেই পুরনো জাদুর ইশারার সঙ্গে। তিনি স্পষ্ট করে বলেছিলেন, তোমাদের পরিবারের মধ্যে কিছু মানুষের একটা অশুভ গ্রহের আসর আছে, যা বেআব্রু হয়ে চলছে, আর তারা তোমাদের কখনোই খুশি হতে দিচ্ছে না। আর এই সব কিছুই তাদের ভয়ঙ্কর জেলাসির ফলাফল। সেই সময় যখন পীর সাহেব প্রথম আমাদের বাড়িতে আসেন, সেই দৃশ্য আজও আমার স্পষ্ট মনে আছে। আমার বোন এক জায়গায় বসে বসেই তার ওজন অবিশ্বাস্যভাবে এতটাই বাড়িয়ে ফেলেছিল, মানে ওজনটা এমন ছিল না যে সে হঠাৎ মোটা হয়ে গিয়েছিল, সে বরাবরই ছিল খুব পাতলা,
তার দেহটা ছিল খুবই রোগা পাতলা, কিন্তু এমন একটা ভারী ভাব বা জড়তা চলে আসতো যে তার শরীরের সব নমনীয়তা যেন একদম হারিয়ে যেত। 2-3 জন প্রাপ্ত বয়স্ক মানুষ মিলেও এই পাতলা দুর্বল মেয়েটাকে এক বিন্দু ঠেলতে গেলে এমন লাগতো যেন কোনো লোহার গোলা সরানো তার থেকে সহজ। পীর সাহেব তার উপর পানি ছিটিয়ে দিলেন। সে প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে চুপচাপ বসেই থাকলো। তার মুখে ছিল একটু হলদেটে ভাব। পীর সাহেব যখন তাকে জোরে বললেন, বলতো তোর কাছে কি কেউ দেখা দেয়, তখন আমার বোন পীর সাহেবকে দেখে হাউমাউ করে কেঁদে ফেলল আর জীবনে প্রথমবারের মতো মাথা নেড়ে হ্যাঁ বলল। সে বলল, একটা মহিলা আছে, ওর সঙ্গে সবসময় থাকে, তাকে দেখা দেয়। আর ওই মহিলার একটা হাত পুরোপুরি পুড়ে গিয়েছিল। সে আরো বলল, যখন সে তার কাঁধে বসত, আমার বোন তখন তার জায়গা থেকে এক চুলও নড়তে পারত না। আর তার শরীরের ঠিক যেখানেই সে হাত রাখত আর জোরে চাপ দিত, ঠিক সেই জায়গাতেই তার তীব্র ব্যথা হতো। আর এই মহিলাই ছিল সে, যে আমাদেরকে এখান থেকে কোথাও যেতে দিচ্ছিল না। ওই মহিলা আমার বোনকে বলতো, আগে আমি তোমার মায়ের সঙ্গে ছিলাম, আর এখন আমি তোমার সঙ্গে আছি। আব্বু আম্মু এটা শুনে একেবারে শিউরে উঠলেন। আপনি বিশ্বাস করুন, পীর সাহেবের এমন আধ্যাত্মিক জ্ঞানের শক্তি ছিল যে আমার বোন শুধু ইশারা করতো, আর সেই ইশারা মতো জায়গায় গেলেই তাবিজগুলো পাওয়া যেত। কিন্তু সমস্যা ছিল, আমাদের বাড়িতে তো কেউ আসতো না, যেতও না। তাহলে এত তাবিজ আসতো কোথা থেকে? তখন জানা গেল এই সব কিছুই শয়তান জিনের মাধ্যমে করানো হতো। তারপর পীর সাহেবকে জিজ্ঞেস করলেন, বাচ্চাটার আকিকা করিয়েছিলেন? আব্বু বললেন, অবশ্যই, জন্মের 7 দিনের মধ্যেই করিয়েছিলাম। তিনি আবার জিজ্ঞাসা করলেন, চুলের কি করেছিলেন? আব্বু বলতো, তখন তো আমি একাই ছিলাম, কোনো বড় কেউ পাশে ছিল না। কিন্তু তখন হঠাৎ করে আব্বুর মনে পড়ল, সেই দিনই আমার খালু হঠাৎ করে বাড়িতে চলে এসেছিলেন, ঠিক সেই সময় যখন আমার বোনের আকিকার কাজ হচ্ছিল। সব দায়িত্ব যখন আব্বুর ওপরই পড়ল, তার কিছুই মনে নেই যে আমার বোনের কাটা চুলগুলো কি হয়েছিল। খালু ছাড়া বাড়িতে সেদিন আর কেউই আসেননি। আর চুলগুলো যদি বাড়িতেই থাকতো তবে তো পরেই তা দেখা যেত। স্পষ্ট কথা, আব্বু তো সেগুলো খুশি মনে পানিতে ভাসিয়ে দিতেন। পীর সাহেব বললেন, তোমার কি কিছু মনে আছে যে তুমি ওই চুলগুলো পানিতে ভাসিয়েছিলে? আব্বু বললেন, না, আমার শুধু মনে আছে ওর চুল কাটা হয়েছিল, কিন্তু চুলগুলো ঠিক কোথায় রাখা হয়েছিল সেটা আমার একদম মনে নেই। তারপর সেই চুলও আর পাওয়া গেল না। আমরা অনেক খুঁজেও পেলাম না, আর আব্বুও কিছু মনে করতে পারলেন না। পীর সাহেব বললেন, ওই চুলগুলোকে বাচ্চাটার উপর কালো জাদু করার জন্য ব্যবহার করা হয়েছে। তোমার বাচ্চাকে অস্বাভাবিক মনে করার জন্য এই সব কিছু করা হচ্ছে, যেন তার ভবিষ্যৎ জীবনটা একটা অসহায় মানুষের মতো কাটে, এবং সবাই যেন বলে ওঠে যে ও মানসিকভাবে অক্ষম আর রোগী। তার পুরো ভবিষ্যৎ যেন নষ্ট হয়ে যায়। আর যেখান থেকে এই জাদু এসেছে, ঠিক সেখান থেকেই আগেও জাদু করে তোমার সন্তানদের নির্মমভাবে শেষ করা হয়েছে। আম্মুর কোনো ধারণাই ছিল না যে এই সব কিছুর পেছনে তার নিজের পরিবারের মোল্লা ফকিররা পর্যন্ত জড়িত থাকতে পারে। একদিকে যেমন আব্বুর প্রতি আম্মুর ভালোবাসা ছিল অসীম, তেমনি মনে রাখতে হবে আমরাও মর্যাদায় কারো চেয়ে কম ছিলাম না। আম্মু কখনো আব্বুর অনুমতি ছাড়া কোনো কিছু করতেন না। আর আব্বু আম্মুর মুখে একে অপরের জন্য যে শান্তি আর নিশ্চিন্ততার ভাব ছিল, সেটা হয়তো কেউ সহ্য করতে পারত না। তাদের দুঃখ আর কষ্টে ফেলে দেওয়ার জন্যই এই সব কিছু করা হয়েছিল। আর যখন সব কিছু এভাবে ওলটপালট হয়ে গেল, তখন আব্বু অনেক প্রমাণ পেলেন যে আমাদের নিজের নানার বাড়ির এই সব কিছুর পেছনে একজন লোক জড়িত ছিল। খালু তো ছিলেন শুধু একজন হাতিয়ার। আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের জীবনে তখন ঠিক কতটা বিশৃঙ্খলা নেমে এসেছিল। এত কিছুর মধ্যেও আম্মু আমার পড়াশোনায় কখনো কোনো বাধা দেননি। কোনোভাবেই এর কোনো খারাপ প্রভাব তিনি আমার উপর পড়তে দেননি। আমার বোনের চিকিৎসা একটানা চলতেই থাকলো। আমাদের নিজের এলাকায় যাওয়াও খুব ভয় লাগতো, কারণ সেখানেই তো তারা সবাই ছিল। তারপর আব্বু একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। আব্বু এখানকার বাড়ি সবকিছু বিক্রি করে দিলেন, আর আমরা অনেক দূরে অর্থাৎ যশোর চলে এলাম। বিশ্বাস করুন, আমরা কাউকে কিচ্ছুটি জানাইনি। আব্বু তার ভালো চাকরিটা ছেড়ে দিলেন, নিজের সিম কার্ড ব্লক করে দিলেন, যেন আমাদের লোকেশন কেউ কোনোভাবেই জানতে না পারে। আসলে কখনো কখনো কিছু বিষাক্ত সম্পর্ক থেকে এভাবেই পালিয়ে আসতে হয়, শুধু নিজের জীবনটা বাঁচানোর জন্য। আব্বুর কাছে তখন আমার বোনকে স্বাভাবিক রাখার, তাকে আবার সুস্থ জীবনের দিকে ফিরিয়ে আনার চাইতে বড়
আর কিছুই ছিল না। আমাদের আর্থিক অবস্থা তখন এমন ভালো ছিল না যে আমরা এত সহজে আমাদের জায়গা বদলে ফেলব, যার খবর আবার কাউকেই দেয়া যাবে না। আর এই সিদ্ধান্তটা সত্যিই এতটাই লাভজনক ছিল যে আমরা আমার বোনকে এখানে চিকিৎসার পাশাপাশি মাটির অনেক কাছে রাখতে পারলাম। আমরা তাকে খালি পায়ে মাটিতে অনেকক্ষণ ধরে হাঁটাতাম, যার ফলে ওর ওপর খুব ভালো একটা ইতিবাচক প্রভাব পড়ল এবং ও নিজেও খুব আরাম অনুভব করতে লাগলো। ওই নতুন বাড়িটাতে বেশ কিছু কাঁচামাটির জায়গা ফাঁকা ছিল। আমার বোন সারাদিন সেখানেই খেলত। এমনকি আম্মু বাইরে মাটির চুলা বানিয়ে রান্নাও করতেন, যেন আমার বোন সবসময় তার চোখের সামনে থাকে। আর ছোট বোন ধীরে ধীরে সত্যিই অনেক হালকা এবং স্বাভাবিক হয়ে যেতে লাগলো। সবকিছু ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। ওর মানসিক অবস্থাও অনেক ভালো হয়ে উঠল। দিনরাত আব্বু আর আম্মু ওর দেখাশোনা করে, ওর খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখতেন। আর আম্মুর মধ্যে আমি ছোট বোনের জন্য যে আবেগ দেখেছিলাম তা আর কখনো দেখিনি। আব্বু আম্মু সত্যিই রাত দিন এক করে ফেলেছিলেন। কোরআন পাঠ করা, ওর সঙ্গে দীর্ঘ সময় কাটানো, সব কিছুর মধ্যে আল্লাহর নাম নেওয়া, ওকে খাওয়ানো, ওকে নিজে কোরআন পড়ানো, এক এক করে আয়াতগুলো শোনানো। আজও আমি সেই কঠিন সময়ের কথা মনে করি আর ভাবি বাবা মায়ের ভালোবাসা সত্যি কতটা নিঃস্বার্থ হয়। পীর সাহেব বলতেন, এত দ্রুত কালো জাদুর ভয়াবহ প্রভাব থেকে বের হয়ে আসতে আমি খুব কম মানুষকেই দেখেছি। মানুষের প্রবল ইচ্ছা শক্তি আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস, এই দুটোই আপনাকে সাহায্য করতে পারে। এসব নোংরা জিনিস থেকে এভাবেই মানুষ মুক্ত হয়। না হলে আপনারা প্রায়শই শুনবেন যে মানুষ বলে, আমরা এত এত চিকিৎসা করিয়েছি কিন্তু কোথাও কোনো ফল পাইনি। কিন্তু আমি আমার আম্মু আর আব্বুর অক্লান্ত পরিশ্রম ছোট বোনের সাথে কাজ করতে দেখেছি। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যদি আপনি এমন নিঃস্বার্থ সঙ্গ পান তাহলে দুনিয়ার সব খারাপ জিনিসের মোকাবেলা করা অবশ্যই সম্ভব। তারপর আব্বু সেই সব বিষাক্ত সম্পর্কগুলো চিরতরে ভুলে গেলেন, যেগুলো কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই দেয়নি। এই ছিল আমার ঘটনা। বিদায়। মৃত্যু, মানুষ সবসময় মৃত্যুর পরে কি হয় বা মৃত্যু বিষয়টা আসলে কি সেটা নিয়ে সবসময় অনেক বেশি কৌতূহলী। আমাদের সভ্যতার এই যে অ্যাডভান্সমেন্ট, এরপরও কিন্তু আমরা মৃত্যুকে কন্ট্রোল করতে পারি না। মানুষ সবসময় জানতে চায় মৃত্যুর পর কি আছে, ওপারে কি কিছু আছে, আর যদি থাকে ওপারে কি কেউ আছে, আর যদি থাকে তারা কি আমাদের শুনতে পায়, আমাদের সাথে কথা বলতে পারে। এই কৌতূহল থেকেই জন্ম নিয়েছিল একটা অদ্ভুত জিনিস, একটা কাঠের বোর্ড যার উপর অক্ষর, সংখ্যা আর একটা ছোট্ট ত্রিভুজ, নাম উইজা বোর্ড। তো এই উইজা বোর্ডকে অনেকেই বলে এটা শুধু একটা খেলা, আবার কেউ বলে এটা একদমই খেলা নয়, এটা একটা দরজা যা খুললে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। বিশ্বের নানা জায়গায় হাজারো মানুষ দাবি করেছে এই বোর্ডের মাধ্যমে তারা শুনেছে এমন কণ্ঠ, যে কণ্ঠ এই পৃথিবীর নয়। আজ আমরা শোনাবো ঠিক এমন একটা ঘটনা। কোনো এক রাতে কয়েকজন বন্ধু মিলে শুধু মজা করে খেলতে চেয়েছিল এই বোর্ডটা। কি হলো তাদের সাথে, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অলৌকিকের পরের ঘটনায়। আমার নাম উমর। তখন আমি দুবাইতে আমার বাবা মায়ের সঙ্গে থাকতাম। স্কুল শেষ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য আমাকে দেশে ফিরে আসতে হয়েছিল। তাই কলেজের পড়াশোনার জন্য আমাকে ঢাকায় আমার চাচার বাড়িতে থাকতে হয়। একদিকে আমি খুশিও ছিলাম, কারণ চাচার 2 ছেলে আমার সমবয়সী, আর আমাদের 3 জনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। চাচার বাড়িটা ছিল বেশ বড়, উপরের তলায় 3টা ঘর, যার মধ্যে 2টো ঘর আমার 2 কাজিন আমির আর সামিরের জন্য ছিল, আর তৃতীয় ঘরটা যা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হতো সেটাই আমার জন্য বরাদ্দ ছিল। নিচতলায় চাচা চাচি আর আমাদের দাদি থাকতেন। আমরা 3 জনই খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম, কিন্তু সবসময় সতর্ক থাকতাম। আমিরও সাবধানে ছিল, কিন্তু সামির আমাদের দুজনের থেকে অনেক আলাদা। সে শুধু মজা আর আনন্দ নিয়েই থাকতো। একবার সে আমাদের বলেছিল স্কুলে সে বন্ধুদের সাথে মিলে রুহ ডেকেছিল। একটা কথা শুরুতেই জানিয়ে দিই, যারা এই আমল করছেন বা যারা কখনোই করেননি, উভয়ের জন্যই এটা বোঝা খুব জরুরি যে
এই আমলে আপনি গ্লাস দিয়ে করুন বা বোতলের ঢাকনা দিয়ে করুন, রুহ কখনোই আসে না। হ্যাঁ, আশেপাশে যদি কোনো সত্তা বা এন্টিটি থাকে তবে ওই আমলের মাধ্যমে সেটা প্রকাশ পায়। রুহের এই পুরো আমলের সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু এই আমল ডাকার জন্য যে রিচুয়াল বলা হয় তাতে রুহ শব্দটা আছে, তাই মনে হয় যে এই আমল করলে সেখান থেকে রুহ হাজির হয়, যদিও আসলে এমন কিছু হয় না। এখন এই রুহ শব্দটার জন্য পরবর্তী ফুল ঘটনায় আমি সত্তা বা এন্টিটি শব্দটাই ব্যবহার করব। যাই হোক, সে আমাদের দুজনকে বলল সে স্কুলে তার বন্ধুদের সঙ্গে মিলে একটা এন্টিটি ডেকে এনেছিল আর তারা সবাই খুব মজা করেছিল। তারপর বলল চল আমরা 3 জনও করি। আমি কখনোই বন্ধুদের সঙ্গে এই খেলায় অংশ নিইনি, তাই আমি রাজি হইনি। আর আমিরও তার কথাগুলো অগ্রাহ্য করছিল। সামিরের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে স্কুলে তার বন্ধুদের সঙ্গে 2-3 বার এন্টিটি ডেকেছে। একদিন চাচা চাচি আর দাদি আমাদের দূরের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল। রাত হয়ে গিয়েছিল, আমরা 3 জন বাড়িতে একা ছিলাম। পড়াশোনা শেষ করে আমরা 3 জনে স্টাডি রুমে চলে গেলাম। ওখানে একটা বড় টিভি লাগানো ছিল। আমাদের প্ল্যান ছিল সিনেমা দেখব, কিন্তু সেই সিনেমাটা এমন ছিল যে আমাদের কারোরই দেখতে ইচ্ছে হলো না। তখন সামির বলল চল আত্মাটা কি। আমি বললাম খোদার কসম, এক তো আমি বাড়িতে একা, তারপর অমন কাজ করিস না। সামির আমার দিকে হাসতে লাগলো, বলল আরে তুই তো অনেক ভীতু, কিছুই হবে না, শুধু বোতলের ঢাকনা একটু কাঁপবে আর আমরা কিছু প্রশ্ন করব, তারপর সেই এন্টিটিকে ফিরিয়ে দেব। এমন কোনো ভয়ঙ্কর কিছু নেই যে তুই এত ভয় পাবি। আমির বলল চল আজকে করেই দেখা যাক, এতে কি সমস্যা। সামির যেন ইঙ্গিত পেয়ে গেল। আমি চুপ করে গেলাম, কারণ করার আর কিছুই ছিল না। সামির একটা কাগজে একটা নকশা বানাতে হয়, সেটা বানালো আর বলল এখানেই শুধু স্টাডি করব, কারণ এখানে কোনো ছবি নেই। তারপর সে স্লিপারগুলো দেখলো। আমি বললাম ছবি নেই, কি ব্যাপার? আর তুই বারবার এটা কেন বলছিস? তুই রুমের সব কিছু, বিশেষ করে স্লিপারগুলো কেন পরীক্ষা করছিস? সে বলল যে রুমেই কাজ করা হয়, যদি সেখানে আগে থেকে কোনো মানুষের ছবি থাকে তাহলে সেই এন্টিটি যেটা ওই রুমে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ডাকার পর সেই এন্টিটি ওই ছবির মধ্যেই নিজেকে প্রকাশ করে। এখন সেটা ছবি মানুষেরই হোক কিংবা কোনো প্রাণীর, মানে যে কোনো জীবিতের ছবি যদি ডাকার রুমে থাকে তাহলে এন্টিটি সেখানে এসে নিজেকে দেখায়। আরেকটা কথা, যে রুমেই কাজ করা উচিত সেখানে জিনিসপত্রের ব্যবস্থা ভালোভাবে রাখা দরকার, আর বিশেষ করে স্লিপার যেন উল্টে না থাকে। আমি তো প্রথমবার করছিলাম, তাই এসব কিছুই জানতাম না। আমি কখনো এসব দেখিনি, তাই খুব মনোযোগ দিয়ে সব দেখছিলাম আর শুনছিলাম। তারপর সামির বলল দেখ, আমরা মোমবাতি জ্বালাবো, ঘর একদম অন্ধকার থাকবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যাপ থেকে তোদের আঙুল সরানো যাবে না যতক্ষণ না আমরা সব প্রশ্ন শেষ করে এন্টিটিকে ফিরিয়ে দিই। ঘরের আলো বন্ধ হলো। এখন শুধু একটা মোমবাতির টিমে আলো জ্বলছিল। তারপর সামির একটা বিশেষ রিচুয়াল করল। ক্যাপটা আগের জায়গাতেই ছিল, ক্যাপের সঙ্গে কোনো নড়াচড়া হলো না। তারপর আবার সেই রিচুয়ালটা চোখ বন্ধ করে সামির পড়ল। ক্যাপ আগের মতোই নিজের জায়গায় স্থির। আমি আর আমির একে অপরের দিকে তাকাচ্ছিলাম, যেন বুঝতে চাইছিলাম এখানে কোনো এন্টিটি মানে কেউ উপস্থিত নেই। কিন্তু যখন সে তৃতীয়বার ওই রিচুয়াল করলো চোখ বন্ধ করে, তখন বোতলের ক্যাপটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। আমার জন্য এটা বড় অবাক করার মতো ছিল, কারণ আমরা শুধু ক্যাপের ওপর আঙুল রেখেছিলাম, এখন সেই এন্টিটি ক্যাপের ভেতরে ঢুকে গেল। সামিরের মুখে একটা চাপা সাফল্যের হাসি ফুটে উঠল। এখন একদিকে আমাদের জন্য নতুন কিছু করার উত্তেজনাও ছিল, আর অন্যদিকে একটু ভয়ও লাগছিল। যাই হোক, যখন সেই এন্টিটি হ্যাঁ চিহ্নে ক্যাপ নিয়ে গিয়ে সম্মতি জানালো, তখন সামির প্রশ্নের ঝড় তুলল। আমিরও প্রশ্ন করছিল, আমিও 1-2বার প্রশ্ন করেছিলাম। হতে পারে এই প্রক্রিয়াটা অন্য কেউ ভিন্নভাবে করে থাকে, কিন্তু তখন আমরা যা করলাম বা সামির যেটা আমাদের দিয়ে করাচ্ছিল, আমি আপনাদের ঠিক তাই বলছি। যতগুলো প্রশ্ন সামির সেই এন্টিটির কাছে করলো তার সবই একেবারে অগম্ভীর ছিল, বা অন্যভাবে বলতে পারেন যে সামির ওই এন্টিটিকে ডেকে তার অতীত সম্পর্কে জিজ্ঞেস করছিল আর তারপর সেই অতীত নিয়ে মজা করছিল। আমরা সবাই এসবকে মজাই ভাবছিলাম, জানতাম না এর ফলাফল আমাদের কি ভোগাতে চলেছে। ওই এন্টিটিকে নিয়ে মজা করা হচ্ছিল।
এখন যখন সামির মজা করতে করতে বেশি হাসতে শুরু করলো, তখন বোতলের ঢাকনাটা জোরে জোরে কেঁপে উঠল। আমরা আঙুলগুলো নিজে থেকে কখনো একদিকে, কখনো অন্য অক্ষরে, কখনো কোনো সংখ্যায় ঘুরছিল, যা দেখে ওই এন্টিটির রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর আমাদের যত প্রশ্নের উত্তর মিলছিল সবই একদম অদ্ভুত ছিল। কিছুক্ষণ তো এসব চলতেই থাকলো। এখন সামির যখন ওই এন্টিটিকে যাওয়ার কথা বলল, তখন ক্যাপ একদম থেমে গেল। সাধারণত এটা হয় যে আপনি যখন তাকে যাওয়ার কথা বলবেন, সে গুড বাই লেখা জায়গায় ক্যাপকে নিয়ে গিয়ে ইঙ্গিত দিয়ে যায় যে সে যাচ্ছে, কিন্তু সামির বারবার বললেও ক্যাপ তার জায়গা থেকে নড়ছিল না। শেষে সামির জিজ্ঞেস করলো, তুমি কি ঘরে এই ক্যাপের ভেতরেই আছো? এই প্রশ্নের জবাবে ক্যাপ নড়ল আর হ্যাঁ জানালো। কিন্তু সামির যখন বলতো যে এখন তুই যা, তখন ক্যাপ নাতে চলে আসতো। এখন সামিরের মুখের রং ফ্যাকাশে হতে শুরু করলো, কারণ বারবার তাকে বলার পরেও সে নাতেই ইশারা করছিল। আমরা একটু ভয় পাচ্ছিলাম, কারণ এই পুরো প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। অবশেষে আমাদের ধৈর্যচ্যুতি ঘটল। স্পষ্ট কথা, এতক্ষণ কোমর, পিঠ, হাত এক জায়গায় স্থির ছিল, আমাদের আঙুলগুলো অবশ হয়ে আসছিল। আমিরের ধৈর্য শেষ হয়ে গেল আর সে তার আঙুল সরিয়ে হাত পা ঝাড়তে শুরু করলো। বলল যে, ক্লান্ত করে দিয়েছিস, কি ধরনের আত্মা রেখেছিস তুই? আমিও আমিরের দেখা দেখি নিজের আঙুল ক্যাপ থেকে তুলে নিলাম, আর আমরা দুজনেই তুলে নেয় শেষে সামিরও ক্যাপ থেকে আঙুল সরালো। কাগজ আর ক্যাপ আমাদের সামনেই ডাস্টবিনে ফেলে দিল। কিন্তু সামিরের মুখে চিন্তার ছাপ। বলল, ওই আত্মাটার ফিরে যাওয়াটা জরুরি ছিল। আমি যদি আমার তখনকার অভিজ্ঞতার কথা বলি, সত্যি বলতে আমি নিশ্চিত ছিলাম না এমন কিছু সত্যিই ঘটেছে কিনা, সত্যি কোনো এন্টিটি এসেছে কিনা যে আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছিল, আর সেটা ওই রুমেই ছিল এবং যেতে পারলো না। আমি তো তখন সেটাকে শুধু মজা হিসেবেই নিয়েছিলাম। আমার কাছে এটা শুধু টাইম পাসিং মনে হচ্ছিল, আর কিছু না। সামিরের দুশ্চিন্তা নিয়ে আমি আর আমির আমরা দুজনেই বললাম, ছেড়ে দে ভাই, এন্টিটি ঠিকই চলে যাবে। আমি আর আমির যেহেতু কখনোই কাজের মধ্যে অংশ নেইনি, তাই আমরা এই ব্যাপারের গুরুত্বও বুঝতে পারিনি। আমরা লাইট জ্বালালাম আর মোমবাতি নিভিয়ে দিলাম, তারপর আবার ওয়েবসাইটে গিয়ে মুভি দেখা শুরু করলাম। এদিকে আমাদের চোখ পড়লো একটা হরর মুভির ওপর। আমরা সেটা প্লে করে দিলাম আর আবার লাইট অফ করে দিলাম, যেমনটা আমরা সিনেমা দেখার সময় করি। এখন এই সময় সামির চুপচাপ ছিল, আমাদের কথাবার্তায় একদমই পার্টিসিপেট করছিল না। অন্য সময় তো আমরা তিনজনের মধ্যে সে সবচেয়ে বেশি কথা বলতো। সিনেমা শুরু হলো আর আমার মাথাতেই ছিল না কিছুক্ষণ আগে কি হয়েছে। আমরা তিনজন এমনভাবে বসেছিলাম, আমির মাঝখানে, আমি তার পাশে, আর আমার ডান দিকে সামির। সিনেমার মধ্যে হঠাৎ কিছু ভয়ের দৃশ্য এলো এবং আমাদের মনোযোগ সিনেমার মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পর আমি টের পেলাম সামির কেঁপে উঠছে। আমি মুখ একদিকে ঘুরিয়ে দেখে নিলাম, সে মুখ নিচে করে নিজেকে ঝাঁকাচ্ছিল। একদিকে তো লাইট বন্ধ ছিল আর মুভিতেও তখন রাতের সিন চলছিল, তাই আমি সেই মুহূর্তে তাকে স্পষ্টভাবে দেখতে পারলাম না। তারপর আমি আবার মুভিতে মন দিলাম। কিছুক্ষণ পর আবার অনুভব করলাম সামির ঝাঁকুনি খাচ্ছে, আর এবার তার ঝাঁকুনি আমি তীব্রভাবে অনুভব করলাম। আমি আবার তার দিকে মুখ ফেরালাম। তার মাথা একদিকে ঝুঁকেছিল আর সে জোরে জোরে ঝাঁকাচ্ছিল। তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, সামির কি হয়েছে? আমিরও দেখতে পেল সামিরের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমির উঠে লাইট জ্বালালো। তখন দেখলাম সামিরের মুখ থেকে ফেনা বেরোচ্ছিল। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, কারণ একটু আগেই সে একদম ঠিকঠাক ছিল। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। কাছে একটা পানির বোতল ছিল, আমরা দ্রুত তার মুখে পানি ঢাললাম, কিন্তু দেখতে দেখতেই তার হাত পা অদ্ভুতভাবে কুঁচকে যেতে শুরু করলো। আমরা বুঝতেই পারলাম না মুহূর্তের মধ্যে তার কি হলো। আমরা খুবই টেনশনে পড়ে গেলাম। সঙ্গে সঙ্গে চাচা চাচিকে ফোন দিলাম যে সামিরের অবস্থা ভালো নেই। তারা বললেন তাড়াতাড়ি বাড়ি ফিরছেন। আমরা সামিরকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু সে তো নিজের সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমরা তাকে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে এত জোরে জোরে দাঁত শক্ত করে চেপে ধরেছিল যে খুলতেই পারছিল না। অনেক কষ্ট করে তাকে তুলে সিঁড়ির কাছে নিয়ে এলাম। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা দুজন মিলে তাকে নিচে নামাবো কিভাবে? চাচার ফোন আবার এলো, বলল ওখানেই থাকো, আমরা আসছি। তাড়াতাড়ি গাড়ি চালিয়ে তিনি বাড়িতে পৌঁছালেন। আমরা সিঁড়ির কাছে বসেছিলাম, কখনো পা মালিশ করছিলাম, কখনো হাত, কখনো মুখে পানি ছিটাচ্ছিলাম।
এসব করতে করতে সে হঠাৎ তার বুকের ওপর হাত মেরে যন্ত্রণায় কেঁদে উঠল এবং বারবার হাত দিয়ে বুক ঠেলছিল, যেন কাউকে ঠেকাচ্ছে। আমাদের মনে হচ্ছিল ওর শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আমরা তাড়াতাড়ি ওর পিঠ মালিশ করতে শুরু করলাম। তখনই চাচা এসে পৌঁছালেন, আর সাথে আমাদের আরেক কাজিনও ছিল। কেউ প্রশ্ন করার বা ভাবার সময় পায়নি। একদিকে চাচা সামিরকে ধরলেন, আর অন্যদিকে আমাদের আরেক কাজিন ওকে তোলা শুরু করলো, যিনি চাচার সঙ্গে বাড়ি এসেছিলেন। চাচা যখন 4 নাম্বার সিঁড়িতে পৌঁছালেন, তখন চাচার কথায় সামিরকে কেউ যেন ধরে নিচে ঠেলে দিল। কারণ চাচা আর আমার অন্য কাজিন ওকে ধরেছিলেন। তারা স্পষ্ট বুঝতে পারলেন, আর মুহূর্তের মধ্যে সামির সিঁড়ি থেকে ছিটকে নিচে মাটিতে পড়ে গেল। আমরা দৌড়ে নিচে এলাম, কিন্তু ঠিক সেই সময় সামিরের গলা একপাশে ঘুরে গেল। চাচা আর আমরা তাকে যেভাবেই হোক হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা বললেন সে তো ইতিমধ্যে মারা গেছে, আর মৃত্যুর কারণ হলো গলা উল্টো দিকে মুচড়ে যাওয়া। চাচা বললেন সে বেঁচে ছিল, আর আমরা তাকে সিঁড়ি দিয়ে নামাচ্ছিলাম। সিঁড়ি থেকে সে পড়ে গেছে ঠিকই, কিন্তু গলা কেউ মুচড়ায়নি। আমরা সবাই সেই ঘটনার সাক্ষী, কারণ সামিরের গলা সিঁড়ির কোণে লেগে মৃত্যুর ঘটনা ঘটেনি। তার বুকে বড় বড় আঁচড়ের দাগ ছিল, যেন কেউ ধারালো কিছু দিয়ে তাকে চিরেছে। 3-4টা বড় দাগ আমরা নিজেরাই স্পষ্ট দেখতে পেয়েছিলাম তার বুকে। এখন আমাদের মনে পড়ে সেই সময় যখন সামির বারবার তার বুকে হাত দিচ্ছিল এবং তার চোখ বড় হয়ে গিয়েছিল, আর আমরা তখন ভাবছিলাম সে যেন কাউকে থামাচ্ছে। এই পুরো ঘটনায় নিজের চোখের সামনে দেখে যে আতঙ্ক আমাদের গ্রাস করেছিল তা কল্পনার বাইরে। একটা তরুণ জীবন মুহূর্তেই শেষ হয়ে গেল, হইচই পড়ে গেল। চাচা সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন ওই রাতে আসলে কি ঘটেছিল। তখন আমি আর আমির এতটাই ভয় পেয়েছি যে কাউকে কিছু বলতেও পারছি না। যাই হোক, অনেক ভয়ের ব্যাপার হলো আমরা মেনেই নিয়েছি। আমরা ওসব কিছু নিয়ে কাউকে কিছু বলিনি, কারণ ভয় পেতাম যে এরপর আমাদের সঙ্গে কি হতে পারে, আর এটা আমরা ইচ্ছাকৃতভাবে করিনি। কিন্তু জানি না কিরকম এক আতঙ্ক আমাদের পেয়ে বসেছিল। আমরা সেই কথা বলতে পারছিলাম না। এখন আমার আর আমিরের মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছিল যে সামির চিন্তিত ছিল আর বলছিল ওই এন্টিটির ফিরে যাওয়াটা খুব জরুরি। যাই হোক, তখন এমন সময় ছিল যে কিছুই বুঝতে পারছিলাম না কয়েক মিনিটে কি কি ঘটে গেল। সামিরের হঠাৎ মৃত্যুই আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমাদের মনের অবস্থা খুব খারাপ ছিল। উঠতে বসতে সামিরের মুখটা আমাদের চোখের সামনে ভেসে আসতো। চাচা, চাচি, দাদি সবাই কাঁদতে কাঁদতে খুব খারাপ অবস্থায় ছিলেন। আব্বু আম্মু দুবাই থেকে এসে পড়লেন। আব্বু আম্মু বারবার আমার কাছে জিজ্ঞেস করতেন, আর আমি বলতাম যে সিনেমা দেখার সময় এসব ঘটেছে। এই মৃত্যু এমন ছিল যে অনেক প্রশ্ন রেখে গেল। কয়েকদিনের মধ্যে সবাই নিজের বাড়িতে ফিরে গেল। চাচার বাড়িটা লোকজন থাকা সত্ত্বেও একদম ফাঁকা মনে হচ্ছিল। যে স্টাডি রুমে এসব ঘটেছিল, পরে আমাদের একদম খেয়ালই ছিল না যে সেখানে থাকা ডাস্টবিনে ওই কাগজটা পড়ে আছে। আমরা তো ভুলেই গিয়েছিলাম। আমাদের মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল যে ওই কাগজটা অন্তত আমরা নষ্ট করে ফেলি। চাচাকে কিছুদিনের জন্য খুব জরুরি কাজে মালয়েশিয়া যেতে হলো। এটা আগে থেকেই ঠিক করা ছিল, তার যাওয়াটা তার ব্যবসার কারণে। চাচা বললেন তিনি ট্রিপটা একটু ছোট করে দ্রুত ফিরবেন। চাচার যাওয়ার সাথে সাথেই আমাদের স্টাডি রুম থেকে আওয়াজ আসতে শুরু করলো। আমরা দুজনেই উপরে ছিলাম, আর হঠাৎ করে ওখান থেকে জোরে জোরে মুভির আওয়াজ আসতে শুরু করলো। আমি ভাবছিলাম আমির স্টাডি রুমে আছে, আর আমির ভাবছিল আমি ওখানে আছি। অথচ স্টাডি রুমে ঢুকলে দেখতে পেতাম সেখানে কেউ ছিল না, কোনো স্ক্রিনও চালু থাকতো না। আর যখন আমরা স্টাডি রুমের দরজা বন্ধ করতাম, তখন পেছন থেকে আমাদের কোমরে লাথি মারা হতো, অথচ সেখানে কেউ থাকতো না। আরেকটা ব্যাপার হলো, স্টাডি রুমের তাপমাত্রা হঠাৎ করে একদম ঠান্ডা হয়ে যেত। জুন মাস, তার উপরে তালা, স্বাভাবিকভাবে অনেক গরম থাকতো, কিন্তু স্টাডিতে একদম ঠান্ডা। এভাবে চলতে থাকায় স্টাডি রুমে ঢোকারও ভয় লাগতো। একটা হলো স্টাডি রুম, আর একটা হলো সিঁড়ি দিয়ে নিচে নামার সময়। কিন্তু নিচ থেকে ওপরে ওঠার জন্য ভেতর দিয়ে একটাই রাস্তা ছিল। আমরা দুজনেই এই রাস্তা ব্যবহার করা ছেড়ে দিয়েছিলাম এবং পেছন দিককার ঘোরানো সিঁড়ি ধরে ওপরে রান্নাঘরে এসে নিজেদের ঘরে যেতাম। পড়াশোনা সব একপাশে পড়ে রইল। আমাদের মন মস্তিষ্ক পড়াশোনায় একদমই বসছিল না। এরপর প্রায়ই এমন হতো যে রাতে ঘুমের মধ্যে আমার পাশে কেউ বসে আছে বলে মনে হতো। আমার চোখ খুলে যেত। আমি স্পষ্টভাবে অনুভব করতাম কেউ ওদিকে বসে আছে, কিন্তু আপনি বিশ্বাস করুন আমার সাহস হয়নি
চোখ খুলে দেখার। আর যেই হোক না কেন তার শরীর থেকে ভীষণ গরম ভাব লাগতো। ও যখন বিছানায় বসতো আমার পায়ের কাছে এমন গরম অনুভূতি হতো যে মনে হতো কেউ হিটার জ্বালিয়ে আমার পায়ের কাছে রেখে দিয়েছে। আর ও অনেকক্ষণ ওখানেই বসে থাকতো, এতক্ষণ যে সে গরম আমার জন্য অসহনীয় হয়ে উঠত। শুরুতেই গরমের তীব্রতা কম থাকতো, কিন্তু দিন যত গড়াতে লাগলো গরম এতটাই বেড়ে গেল যে আমি কাঁপতে শুরু করতাম। কিন্তু দিন যত বাড়তে লাগলো গরমও তত বাড়তে লাগলো। আর যখন আমি আমার পা গুটিয়ে নিতাম তখন মনে হতো ওগুলো পুড়ে যাচ্ছে, অথচ বিছানায় কেউ থাকতো না। কিন্তু ফোমের ওপর কেউ বসলে যেমন ফোম নিচে চেপে যায়, ফোম ঠিক সেভাবেই চাপা থাকতো। আর আশ্চর্যের ব্যাপার হলো, যা কিছু রাতে আমার সাথে হতো ঠিক তেমনটাই আমিরের সাথেও ঘটতো। সে সকালে আমাকে সব বলতো যা আমি ওকে বলতে চাইতাম। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমরা দুজনেই একা ঘুমাতে ভয় পেতাম। রাতে আমাদের পা পুড়ে যেত, তাই আমাদের পা পুড়ে গাঢ় রঙের হয়ে গিয়েছিল। আর এই পোড়া ভাব আমাদের পা থেকে কোনোভাবেই যাচ্ছিল না। আর বিস্ময়ের বিষয় ছিল, একই সময়ে একই রকম এন্টিটি আমাদের দুজনের ঘরেই একই সাথে উপস্থিত থাকত। ভয়ের কারণেই আমরা এক ঘরে ঘুমানো শুরু করলাম। আমি আমিরের রুমের মধ্যে নিচে ফোন পেতে শুয়ে পড়তাম। এর মধ্যে চাচি রান্নাঘরের রাস্তা দিয়ে উঠে এসে আমাদের দুজনকে দেখে যেতেন, কারণ ভেতরের সিঁড়ি দিয়ে তো সবাই আসা যাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ বসে থাকতেন, আর কথার মধ্যে তার চোখ দুটো যেন আমাদের বারবার পরখ করত। তারপর তিনি ওই রাতটার কথা তুলতেন। যদি আমরা কিছু বলি হয়তো তাদের কিছু সূত্র মিলে যায়। তারপর যতই ওই রাতটার কথা আসতো আমরা চোখাচোখি করে এদিক ওদিক তাকাতাম। চাচি বলতেন, বাবা, সামিরের মৃত্যুর আগে তার ঘরে আমাদের কখনো ভয় লাগেনি, কিন্তু হঠাৎ করে ঘরে এসব কি হচ্ছে? কিন্তু আমরা তখন কিছু বলতাম না। তারপর যখন তার নজর আমাদের পায়ে পড়ত তিনি অবাক হয়ে দেখে জিজ্ঞেস করতেন, কি এসব? কিন্তু আমরা কোনো উত্তর দিতাম না, কারণ আমাদের পায়ের অবস্থা তখন এমন ছিল যে কেউ দেখলেই সহজেই বুঝতে পারত পা দুটো পুড়েছে। আমরা মেডিকেল স্টোর থেকে মলম নিয়েছিলাম যেন জ্বালাটা কিছুটা কমে, কিন্তু দিনের বেলা সেটা কমলেও সন্ধ্যার পর আবার জ্বালা শুরু হতো। আর আমরা এই ব্যাপারটা চাচিকে কি উত্তর দিতাম? আমরা দুজনেই মনে মনে নিজেদের দোষী ভাবতাম। হয়তো ওই রাতে আমরা যদি সবকিছু না করতাম তাহলে আজ সামির আমাদের মাঝখানে থাকতো। এখন আমাদের সমস্যা হলো যে একটা বিপদ যা আমাদের ডাকার ফলে বাড়িতে এসে পড়েছিল তাকে আবার বাড়ি থেকে কিভাবে পাঠানো যায়। কিন্তু যেই রাতে আমরা এই ব্যাপারে কথা বলতাম পরের সকালে আমাদের শরীরে আঁচড়ের চিহ্ন দেখা যেত, কখনো গলায়, কখনো বুকে, কখনো বাহুতে। আমি হয়তো শব্দে ঠিক বোঝাতে পারবো না, সেই ভয়ের অবস্থা আমাদের চিন্তাভাবনার শক্তিকেও যেন ধোঁতা করে দিয়েছিল। পুরোপুরি আমাদের ওপরের তলা, বিশেষ করে স্টাডি রুম আর সিঁড়ির ওপর, দুই জায়গা থেকে অনেক ভারী হয়ে গিয়েছিল। ওপরের তলাটা বেশ ঠান্ডা লাগতো। আমাদের কাজের মেয়েটা ওপরের তলা ক্লিন করা বন্ধ করে দিয়েছিল। এক তো সে সিঁড়ির ভয় পেত, আরেকটা কারণ ছিল যে সে সিঁড়িতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। সে যা বলেছিল তা হলো, মাথা থেকে বুক পর্যন্ত একটা অবয়ব সে ওপর থেকে নিচে নামার চতুর্থ সিঁড়িতে তাকে দেখতে পেয়েছিল। আর সেটা দেয়ালের সঙ্গে লেগেছিল। দুই হাত আর বাহু ছিল ঠিকই, কিন্তু পা ছিল না। বা বলা ভালো সে নিজেকে ঠিক যতখানি দেখাতে চেয়েছিল, আর সেটাই ছিল ওই চতুর্থ সিঁড়ি। ওই জায়গাটা থেকেই সামির নিচে করাতে শুরু করেছিল। চাচির মুখে চিন্তার ছাপ একদম স্পষ্ট ছিল, আর সেই চিন্তার মধ্যে আমরা যখন তাকাতাম মনে হতো চাচি যেন আমাদের উপর সন্দেহ করছেন। একদিন দাদি আমাদের দুজনকে নিজের ঘরে ডাকলেন, আমাদের সামনে বসিয়ে জিজ্ঞেস করলেন, ঠিক ঠিক বলো তো, ওই রাতে সামিরের সঙ্গে কি ঘটেছিল? তোমরা বাড়ির বাইরে কোথাও গিয়েছিলে নাকি বাড়ির ভেতরেই যা কিছু ঘটেছিল সব আমাকে বলো, কারণ তোমাদের বড়রা জানে তোমরা কিছু গোপন করছো। ওই ঘটনার পর থেকে বাড়িতে অনেক কিছু অদ্ভুত হতে শুরু করেছে, আর সামিরের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। বলো ছেলেরা, আমরা অন্তত কিছু একটা করতে পারি যেন দেরি না হয়ে যায় আর আমাদের আর কোনো ক্ষতি স্বীকার করতে না হয়। কিন্তু আমরা দাদিকে তবুও কিছু বলিনি।
মনে হচ্ছিল যখনই কেউ এই কথা বলতো বা আমাদের জিজ্ঞাসা করত তখন আমাদের মুখে যেন তালা পড়ে যেত। আমরা চাইলেও কিছু বলতে পারতাম না। আর যেই অবস্থা আমার হতো ঠিক সেটাই আমিরেরও হতো। তারপর যা হলো, চাচা যে কাজের জন্য মালয়েশিয়া গিয়েছিলেন সেই কাজটাই আর হলো না। আর বাড়িতে সেই অদ্ভুত অবয়ব যাকে কাজের মেয়েটা সিঁড়িতে দেখেছিল, এখন চাচিও তাকে একই জায়গায় দেখতে পেলেন। চাচি বললেন, এটাই তো সেই জায়গা, স্পষ্ট বোঝা যাচ্ছিল এখানে কিছু একটা আছে, কোনো জাদুটোনা বা এরকম কিছু। সবার আচরণ অদ্ভুত ছিল। যাই হোক, চাচা যখন ফিরে এলেন, চাচি আর দাদির সঙ্গে আমাদের কথোপকথনের কথা আগেই চাচাকে জানিয়ে দিয়েছিলেন। চাচা আমাদের সামনে কিছু বলেন, তাকে আগে থেকেই কারো সঙ্গে কথা বলতে দেখেছিলাম, আর সেটা ছিল একজন আলেমের সঙ্গে। অবশেষে তিনি ওই আলেম সাহেবকে বাড়িতে নিয়ে এলেন। আমাদেরও তার সামনে রাখা হলো। যখন তিনি এলেন, আমরা দুজনেই জানতাম না তিনি কে। চাচা শুধু বললেন, ড্রয়িং রুমে আসো, মেহমান এসেছেন, আসো বসো। আমরাও এসে তাদের সামনে বসলাম, কারণ তখনও শোকের পরিবেশ ছিল। ওই আলেম সাহেব সবার সাথে কথা বলছিলেন, আমাদেরও পড়াশোনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন, আর ড্রয়িং রুমের দেয়ালগুলো মনোযোগ দিয়ে দেখছিলেন। তারপর তিনি চাচাকে বললেন, আমাকে ওপরের অংশে নিয়ে চলুন। চাচার সাথে সিঁড়িতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ওপরে গিয়ে সবটা একবারে দেখলেন, আর ফিরে এসে আবার ড্রয়িং রুমে বসলেন। নিচে এসে পানি আনতে বললেন। পানি নিয়ে এসে তিনি মুঠোর মধ্যে কিছু পড়লেন, আর অন্য হাত দিয়ে সেই পানি আমাদের সবার মুখে ছিটিয়ে দিলেন। তারপর বললেন, এই ঘরে একটা জিন আছে, এই ঘরে একটা জিন আছে, খুবই শক্তিশালী, আর ও তোমাদের বাড়িতে এসে আটকে গেছে। তারপর সবাইকে এক নজর দেখে বললেন, ও এই ঘরে নিজের ইচ্ছায় আসেনি, এটা নিশ্চিত, ওকে ডাকা হয়েছে, এই ঘরেরই কেউ ওকে ডেকেছে। তিনি যখন এটা বললেন, আপনারা বিশ্বাস করবেন, যা কিছু আমরা এতদিন বলতে পারছিলাম না, আমার মনে হলো সব বাঁধ খুলে গেছে। হয়তো তিনি যে পানি ছিটিয়ে দিয়েছিলেন আমাদের ওপর, সেটাই তার প্রভাব। আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না, আর কেঁদে কেঁদে ওই রাতের সব ঘটনা বলেই ফেললাম। চাচা, চাচি, দাদি সবাই আমার দিকে তাকিয়েছিলেন। আর তারপর আমিরও বলল যে সে ওখানেই ছিল। সবাই চুপচাপ আমাদের কথা শুনছিল। এতদিন যে একটা জমে থাকা গ্লানি আমাদের ভেতর ছিল, আমি চাইলেও কাউকে বলতে পারছিলাম না। তখন আমার মনে হলো যেন তালা খুলে গেছে, আর আমি সব কথা বলে ফেললাম। আলেম সাহেব সব কথা শুনে বললেন, তোমরা যে কাজ করেছো সে কাজটাতে এমনটা হয় যে তুমি জিনকে ডেকে আনো, আর তোমার প্রশ্ন বা কাজ করিয়েছো, কিন্তু তুমি তাকে ফেরত পাঠাওনি। আর এটা সেই জিন ছিল যাকে কারো ওপর কোনো কাজ করানোর জন্য পাঠানো হতো। যেখানে তাকে পাঠানো হয়েছিল ওই জিনের মাধ্যমে কাউকে মারার কথা ছিল। এখন তোমরা ওকে এখান থেকে ফেরত পাঠাওনি, তাই সে নিজের ডাক দেওয়ার লোককেই শেষ করে দিয়েছে। কিন্তু ওই জিনটা এখনো এখানেই আছে, আমি ওপরে দেখে এসেছি, আর এখনো একটা বিশেষ জায়গায় আছে। কিন্তু যদি এটা আর কোনো ধ্বংসযজ্ঞ চালায়, তাহলে আরও কেউ মারা যেতে পারে। তারপর আমির বলল, হ্যাঁ, আমরা যখন ওকে ডেকেছিলাম তখন সামির ওর সাথে অনেক মজা করেছিল। ওই আলেম সাহেব বললেন, তুমি কাউকে ডেকে আনবে আর তারপর তার সাথে মজা করবে, আর সেটা এমন কোনো মাকলুক যেটা আসলে কোনো আলেমের আমলের দাস ছিল। আপনারা বিশ্বাস করবেন, তখনই আমরা বুঝলাম আমরা কি বিপজ্জনক খেলায় মেতেছিলাম। আলেম সাহেবের আমল করা আর ওই সব ব্যাপার একটা ভিন্ন দিক। যাই হোক, তারপর আমাদের জীবনের মুক্তি হলো ওর থেকে। কিন্তু সেই জিনটা আলেম সাহেবকে বলেছিলেন, আমাকে যিনি পাঠিয়েছিলেন তার বন্দি দশা থেকেও আমাকে মুক্ত করুন। এরপর আলেম সাহেব কিছু আমল করলেন আর ওকে সেই বন্দিত্ব থেকেও মুক্ত করলেন। আগেও যে আমলের বন্দিত্বে ছিল তা থেকে মুক্ত হয়ে যাওয়ার পরও সেই বাড়ি ছেড়ে চলে গেল। আচ্ছা, তারপর আমরা একটু স্বাভাবিক হয়ে উঠলাম। তারপর আমাদের চাচার সাথে কথা বললাম যে আমরা আসলে কিছু করতে চাইনি এরকম। সামির কিছুদিন ধরে জেদ ধরেছিল। চাচা বললেন, এই ঘটনার পরে তিনি স্টাডি রুমটা ভালো করে দেখেছিলেন, আর সেখানে তাকে ডাস্টবিন থেকে ওই কাগজটা পেয়েছিলেন। তাই সন্দেহ হয়েছিল, কিন্তু আসলে সব কিছু যে ওই কাগজ বা ওই খেলারই অংশ ছিল সেটা তারা জানতেন না। এই মুহূর্তগুলো আমাদের জীবনে খুব কঠিন হয়েছিল। আমরা সামান্য একটু মজার জন্য অনেক বড় প্রাইজ পে করেছিলাম। আমার এখানে আমার জীবনের এই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করার উদ্দেশ্য একটাই, প্লিজ এই উইজা বোর্ড বা এমন টাইপ কোনো গেমকে বা কাজটাকে কখনোই খেলা মনে করে নেবেন না। এটা একটা ভয়ঙ্কর কাজ। কখনো হয়তো কারোর সাথে কিছু ঘটে না, আর যদি ঘটে তাহলে ঠিক এমন হয় যেভাবে আমাদের সাথে ঘটেছিল। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ।
কে শেষ হয়ে গেল আমাদের আজকের অলৌকিক। আজকের ঘটনাগুলো আমাদেরকে নিয়ে গেল, আমাদেরকে দেখিয়ে দিল হয়তো অন্ধকারের সেই দিকটা যেখানে মানুষ নিজের ভয়কে ছুঁয়ে দেখতে চায়। কেউ করে জাদু, কেউ খোলে এক অদৃশ্য দরজা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, ওপারের জগতে আসলে কে আছে? আসলে কি কেউ আছে? আর আমরা কি প্রস্তুত সেই উত্তর শুনতে? সময় বদলায়, যুগ বদলায়, কিন্তু রহস্যের প্রতি মানুষের আকর্ষণ আজও ঠিক তেমনি। কেউ হাসে, কেউ ভয় পায়, কিন্তু কেউ কেউ জানে ভয়টা কখনো শুধু গল্প নয়। যদি আপনার আশেপাশেও থেকে থাকে এমন কোনো ঘটনা যা ব্যাখ্যা করা যায় না, আমাদের জানাতে ভুলবেন না। আপনার ঘটনাই হতে পারে আমাদের পরের পর্বের বিষয়। আমাদেরকে জানিয়ে দেবেন আমরা অলৌকিক@gmail.com এই ঠিকানায়। সৃষ্টি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। পরের সপ্তাহে আবারও ফিরে আসব অজানার আরেকটা দরজা খুলে দিতে, যেখানে হয়তো সত্যি আছে, ভয়, রহস্য আর সেই অদেখা দিকের ডাক। ততদিন পর্যন্ত অপেক্ষা, আলোটা নিভিয়ে দিন। আর মনে রাখুন, কিছু গল্প শুনলেই চারদিকটা একটু ঠান্ডা লাগে। বিদায়। No ladies, no gents. It's for everyone. Logins. Delight inside.